করছেন বিশ্ব বাংলার সাপ্তাহিক আয়োজন কীর্তিকায়। আপনাদের সাথে আমি রয়েছি নিউ জার্সি থেকে, আমি ফারহানা হোসেন। বিশ্ব বাংলা মানেই বাঙালি হয়ে বাংলা দেখুন, বাংলাকে ভালোবাসুন। এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বিশ্ব বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থের পরিচালনা, ফারহানা হোসেনের উপস্থাপনা বিশ্ব বাংলা আয়োজন কীর্তিকা। আজ আমাদের সাথে তিনজন অতিথি আছেন, তিনজন গুণী ব্যক্তিত্ব। ওনারা আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধাভাজন মোশাররফ ভাই, আরো যুক্ত হয়েছেন সাহিত্যিক সালিহিন সাজু, কবি ও সাহিত্যিক, এবং আবৃত্তি শিল্পী বিথিকা বসাক। অভিনন্দন আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। আমি এক একে করে সবার কাছে যাব। আমি ফার্স্টে মোশাররফ ভাইয়ের কাছে যাচ্ছি। মোশাররফ ভাইয়ের কাছে আমি একটু বলিনি, তারপর আমি মোশাররফ ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো। আমি নিজের থেকে একটু কিছু বলি। মোশাররফ হোসেন পরিচালক, সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক থেকে। উনি নিউ ইয়র্ক শহরের একজন আলোর ফেরিওয়ালা। আলোর ফেরিওয়ালা বলছি এই কারণে, কারণ হাজার হাজার মাইল দূরের শহরে এসেও নিউ ইয়র্কে বাংলা ভাষা সাহিত্য চর্চায় তিনি নিবেদিত প্রাণ, আমার মতে, সবার মতে। আর সাহিত্য চর্চায় সাহিত্য একাডেমি আমি নিজেও একজন এটা ভীষণ ভালোবাসি, এবং এটা আমারও একটা প্ল্যাটফর্ম। আমি এটা সাহিত্য চর্চার দিকে আমার নিজের একটা। মোশাররফ ভাই অত্যন্ত পরিশ্রম করেন সাহিত্য একাডেমির জন্য এবং লেখকদেরকে ভালোবাসেন, যে কারণে ওনাকে আলো ফেরিওয়ালা না বলে আমি পারছি না। সত্যি আপনি মোশাররফ ভাই, আমি স্যালিউট জানাচ্ছি আপনাকে এই এই বাংলা ভাষার জন্য যে এত কষ্ট করছেন, একটা নিজে তৈরি করেছেন সাহিত্য একাডেমিটা নিজের হাতে, এবং এখন পর্যন্ত সেটার পেছনে আপনি পরিশ্রম করে যাচ্ছেন। তা যেহেতু এই জন্যই আমি আপনাকে আলো ফেরিওয়ালাই বলেছি। কেমন আছেন মোশাররফ ভাই, এখন বলুন। ভালো আছি, যথেষ্ট ভালো আছি। আপনাকে ফারহান হোসেন, আপনাকে ধন্যবাদ, এবং বিশ্ব বাংলাকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি কৃত্তিকার এই অনুষ্ঠানটি আমরা সবাই উপভোগ করব, কথা বলবো, নিজেদের মধ্যে কিছু মত বিনিময় করব। জি জি, অবশ্যই অবশ্যই। আমি আপনাকে প্রথম প্রশ্ন রাখতে চাচ্ছি মোশাররফ ভাই, সাহিত্য একাডেমির শুরুর গল্পটা আমার দর্শকদের জন্য যদি বলেন, কিভাবে সাহিত্য একাডেমির যাত্রা শুরু হয়েছিল প্লিজ। সাহিত্য একাডেমি নিউ ইয়র্কে একটি সাহিত্য সংগঠন। এটির যাত্রা 2010 সালে ডিসেম্বর মাসে, এবং এই নভেম্বর মাসে 2020 সালে এটি 10 বছর পূর্ণ করছে। আপনারা অনেকেই জানেন যে যুক্তরাষ্ট্রে প্রচুর বাংলা অভিবাসী আছেন, এবং তাদের সংখ্যা ক্রমেই বাড়ছে, এবং আমরা গত 30 থেকে 40 বছর যাবৎ নিউ ইয়র্ক শহরে মোটামুটি স্থায়ীভাবে বাস করা শুরু করেছি। সংখ্যা বাড়ার সাথে সাথে যেমনটি ঘটে যে আমরা আমাদের দেশ থেকে যখন এসে পড়ি, যেখান থেকে আসি না কেন, সাধারণত মানুষ তার নিজের দেশের ভাষা, সাহিত্য কিংবা খাদ্যাভ্যাস এগুলো কিন্তু নিয়ে আসে, এবং তারই একটি অনুরণন ঘটানোর চেষ্টা করে বিদেশে বসে, প্রবাসে। আমরা যারা প্রবাসে বাস করি তাদের ভেতরে নিজেদের শিল্প সাহিত্যের প্রতি একটি আকর্ষণ থাকে। সেটিতে আকৃষ্ট হয়ে নিউ ইয়র্কে যখন নানা ধরনের আমাদের এখানে সাংস্কৃতিক কার্যক্রম হচ্ছিল, সাহিত্য সংগঠনগুলো অনেকটা এরকমই বিভিন্নভাবে যারা লেখালেখি করছেন তারাও বিভিন্ন জায়গায় কখনো সংগঠন করে, কখনো বিচ্ছিন্নভাবে সংগঠিত হয়েছেন। হঠাৎ করেই আমার কাছে একটি সংগঠনের পরিচয় ঘটলো। সেই সংগঠনটি এমন একটি জায়গায় অনুষ্ঠান করত, সেখানে দেখা যেত যে লোকের একটি অফিস,
সেই অফিসটার ভেতরে আমাকে ডাকা হলো। আমি দেখলাম যে লোকজন যাচ্ছে আসছে, এর মাঝখানে কবিতা হচ্ছে, কথা হচ্ছে, সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময়টাতে আমার আমার নিউ ইয়র্কে একটি টিউটরিং সেন্টার ছিল, স্কুলের ছেলে মেয়েদের পড়ানোর জন্য একটি স্কুলের ছেলে মেয়েদের জন্য টিউটরিং সেন্টার। তো সেখানে যথেষ্ট জায়গা ছিল। আমি যখন এই পরিবেশটি দেখাচ্ছি তখন আমি তাদেরকে অনুরোধ করেছি আপনারা চাইলে এই জায়গাটি অবসর সময় ব্যবহার করতে পারেন, কারণ পুরো সময়টা আমরা টিউটরিংটা করতাম না। যখন অফ থাকতো সেই সময়টাতে চাইলে তারা সাহিত্যের জন্য যে লোকগুলো আছেন তারা বসতে পারেন। এভাবেই বসাবসির পরে একটি পর্যায়ে তারা সেটি বন্ধ করে দিয়েছিলেন, আর আসেননি। কিন্তু সেখানে কিছু লোক আসতেন যারা নিয়মিত এগুলো করতে চাইতেন। তো তাদের কারো কারোর সাথে আমার পরিচয় হয়েছে। তেমনই একজন মানুষ হচ্ছেন ডক্টর মনসুর আলী। তিনি আমাকে বললেন যে কেউ যদি নাও চায় তাহলে আমরা কয়েকজন এসে না হয় এখানে বসে, আপনার যেহেতু জায়গাটি আছে, বসে আমরা কথা বলতে পারি, আলোচনা করতে পারি। তো আমি সাধারণত তাদের ওই যে সাহিত্য আসর হতো, সাহিত্য অনুষ্ঠান হতো, আলাপ আলোচনা হতো, এগুলোর ভেতরে আমি নিজে উপস্থিত থাকতাম। উপস্থিত থাকতে থাকতেই আহ তাদের সাথে যেহেতু পরিচয় হয়েছে, এবং হঠাৎ করে যখন যে জিনিসটি হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেল, ডক্টর মনসুর আলী উনি বললেন যে আপনার সাথে বসে তো আমরা কয়েকজন এখানে কথা বলতে পারি। এইভাবে আসলে সাহিত্য একাডেমি যাত্রা শুরু হলো, এই বসাবসিটা শুরু হলো, আমিও ছিলাম, এবং আস্তে আস্তে দেখা গেল যে একটি সাংগঠনিক রূপ ধারণ করেছে সাহিত্য একাডেমি। এভাবেই তার আম- যাত্রা 2010 আমরাও তার সালে। ভিতরে জয়েন হয়ে গেলাম, আমরাও সবাই ওখানে। আমাদের সত্যি একটা ভালোবাসার জায়গা। আমার তো খুবই একটা পছন্দের জায়গা, আপনি জানেন মোশাররফ ভাই। ওই ওই জায়গাটায়, জি, জি। হ্যাঁ, আজকে পুরাটুকুই শুনলাম। আসলে আগেও শুনেছি আপনার মুখে, কিন্তু আজকে আরো ভালো লাগলো যে পুরোটুকু দর্শকরা জানতে পারলো, যাদের অজানা ছিল যে এটার মানে যাত্রা কিভাবে শুরু হয়েছিল। বা মোশাররফ ভাই, এটার সাহিত্য একাডেমির সদস্য সংখ্যা কত, মানে একটিভ বা এমনি সব মিলে কতজন আছেন ওটাতে? সাহিত্য একাডেমিকে প্রচলিত সাহিত্য সংগঠন এভাবে আমরা সেটিকে বলি না, আমরা এটিকে বলি প্ল্যাটফর্ম। অর্থাৎ প্ল্যাটফর্ম, এখানে সব রাইট। মানুষের আসার সুযোগ আছে। যেমন শুধু যারা সাহিত্য রচনা করেন, সৃষ্টিশীল কাজ করেন, শুধু তারাই না, এখানে অনেক আহ, সাহিত্য প্রেমী আছেন যারা সাহিত্যকে ভালোবাসেন, বইপত্র পড়েন, বা এই ধরনের সংগঠন বা এই ধরনের আর কাজগুলো এগিয়ে যাক, এরকম সংখ্যাও আমাদের প্রচুর আছে। তো আমরা এটা এমন করে ভেবে নেই যে যারা আমাদেরকে সমর্থন করেন এই কাজটিকে, যারা বাংলা ভাষা এবং সাহিত্যকে ভালোবাসেন, এখানে আসেন, তারা সবাই আমাদের সদস্য, সবাই আমাদের অংশীদার। এভাবে যেহেতু আমরা বিষয়টাকে ভাবি, সে কারণে আনুষ্ঠানিকভাবে বলা যায় না যে আমাদের সংখ্যাটি এত। আহ, সেই হিসেবে কিন্তু লেখালেখি করে, অ্যাক্টিভলি জড়িত আছেন কিংবা সমর্থন দিচ্ছেন বা যোগাযোগ রাখেন, এদের সংখ্যা 2 থেকে 250 তো বটেই। বাহ, 2 থেকে 250। অনেক অনেক হয়ে গেছে, হ্যাঁ আমরা দেখেছি। তা মোশাররফ ভাই, আমি আপনার কাছে আবার ফিরে আসব। আমি এখন যাচ্ছি সালেহীন সাজুর কাছে। হ্যাঁ সাজু, কেমন আছো? শুভেচ্ছা আপু। জি, আমি ভালো শুভেচ্ছা। আছি। আহ, যারা দেখছেন অনুষ্ঠান, বিশ্ব বাংলা আহ, বিশ্ব বাংলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি যারা দেখছেন বা যারা দেখবেন, সবাইকে আমার শুভেচ্ছা আর ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বাংলা এবং কৃত্তিকাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাহ, খুব ভালো। ধন্যবাদ সাজু। তোমাকে কিছু প্রশ্ন করি, জাস্ট লেখালেখিতে জনপ্রিয় লেখক ও পরিমাণে মানদণ্ড কি হতে পারে? আহ ধন্যবাদ আপু, খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আহ জনপ্রিয়তা শব্দটি আসলে বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন দেশে স্থানে কাল ভেদের হেরফের আছে। তো যেমন আমার কাছে যেটা মনে হয়, আসলে তারাই জনপ্রিয় হয়ে ওঠেন যারা আপামর জনতার কথা লিখেন, মধ্যবিত্তের কথা লেখেন, এবং একদম প্রান্তিক শ্রেণীর মানুষকে নিয়ে যারা সাহিত্য রচনা করেন, কবিতা লেখেন,
তারাই আসলে মানুষের কথা লেখেন, মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা, আসলে তারাই জনপ্রিয় হয়ে ওঠেন। আহ, আমাদের অনেকেই আহ, জনপ্রিয় জনপ্রিয়তা বা জনপ্রিয় শব্দটাকে আমরা একটু সন্দেহের চোখেই দেখি, ভাবি যে জনপ্রিয় মানেই হয়তো অনেকটা সস্তা সাহিত্য বা সস্তা কবিতা, আমরা অনেকে এটা ভেবে থাকি। কিন্তু আসলে আপনি যদি দেখেন নোবেল লরিয়েট মার্কেজের কথায় আপনি একটু ভাবে বা দেখেন, উনি যখন একটা নতুন লেখা বাইর হতো, ওনার একটা বই বাইর হতো, সে বইটা একসাথে অন্তত 5টা ভাষায় অনুদিত হয়ে বাইর হতো, এবং যার বিক্রি ছিল বা মিলিয়ন মিলিয়ন কপি। তো উনি যেমন ছিল তুমুল বিংশ শতাব্দীর তুমুল জনপ্রিয় লেখক, একই সাথে কিন্তু উনাকে অনেক উঁচু স্তরের লেখক সবাই জানে, উনি স্বীকৃতপ্রাপ্ত। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা বলছিলাম যে জনপ্রিয়তাকে অনেকটা সন্দেহের চোখে দেখা হয়, যেমন আমাদের হুমায়ুন আহমদকে আমরা অনেকেই ভাবি উনি অনেকটা বাজারি লেখক। তারপরে হচ্ছে উনি আহ আহ, ওই যাতে ওনাকে ওনার লেখাটাকে অনেকে যারা ওই রকম মানে সাহিত্য বুদ্ধা শ্রেণী বা ওনারা কিন্তু ওনাকে ওইভাবে মূল্যায়ন করেন না। কিন্তু আসলে হুমায়ুন আহমদের লেখা পড়ে, আমি ওনার যতগুলো লেখা পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে ওনার মতো করে বাংলাদেশের যে আহ, পরিবেশ বা মধ্যবিত্তের যে জীবন বা আমাদের যে গ্রামের যে জীবন এত সুন্দর করে, আমি জানি না, আমি যতটুকু পড়েছি আর কাউকে আমি দেখি নাই। তা আমার কাছে মনে হয়েছে যে ওনার সৃষ্টির মধ্যে যে মনতাত্ত্বিকতা বা ওনার সৃষ্টির মধ্যে যে মানে সূক্ষ্ম বা উনি যে একটা চরিত্র তৈরি করতে পারতেন, যেমন উনি ওনার যে হিমু চরিত্রটা, সেটা আমি মনে করি বাংলা সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি। বা ওনার যে মিসির আলীর মধ্যে যে উনি যেভাবে একটা ভিন্ন একটা চরিত্র বা সাইকোলজিক্যাল পয়েন্ট বা ভিন্ন একটা গোয়েন্দা মানে চরিত্র ফুটিয়ে তুলেছেন, সেটা আমার মনে হয় বাংলা সাহিত্যে আহ আহ, মানে উনি যেভাবে তৈরি করছেন সেভাবে উনি মূল্যায়ন পাননি। তা আমি যেটা মনে করি যে জনপ্রিয়তা, যেটা আমরা জনপ্রিয়তার যেটা ভাবি, জনপ্রিয়তা আপামর জনতার কথা বলতে হবে। আহ রাইট। মানুষের মধ্যবিত্ত জীবন নিয়ে যারা লিখেন বা যারা গ্রামের কথা, মানুষের সুখ দুঃখ আনন্দ তার লেখায় ফুটিয়ে তুলতে পারেন, তারাই আসলে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ধন্যবাদ আপু। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে সাজু, খুব সুন্দর করে উত্তর দিয়েছো কথাগুলার। আহ, আমার কাছে এখন আমি জানি সাজু তুমি একটা মহৎ পেশায় নিয়োজিত ছিলে, আহ, এবং তুমি অনেকদিন স্কুল শিক্ষক ছিলে, আর এবং একজন নিবেদিত সৈনিক ছিলে। আমি আমি জানি, তুমি হয়তো জানো, হয়তো বুঝতে পারছো না যে আপু কিভাবে জানি, কিন্তু আমি জানি। হ্যাঁ আপু, আমি আসলে এটা উম, অনেকে জানেন না যে আমি আসলে একটা হাই স্কুলে শিক্ষকতা হ্যাঁ, করতাম। আমি জানি। আর আরেকটা হচ্ছে আমি বাংলাদেশ নেভির নেভিতে নেভিতে ছিলে। ছিলাম। আসলে কি প্রতিটা মানুষের একজন মেন্টর দরকার হয় বা রাইট, একজন পথ প্রদর্শক দরকার হয়। রাইট। সেদিক থেকে আমি বলবো আমি লাকি। লাকি বলতে এই কারণেই যে আসলে পথ প্রদর্শক বা মেন্টর খোঁজার জন্য আমাকে খুব দূরে যেতে হয়নি, কারণ আমার বাবাই ছিলেন এমন একজন মেন্টর বা এমন একজন পথ প্রদর্শক, যে যাকে আমি অনুসরণ করি। হয়তো আমি অনেক মহামানুষের জীবনী পড়েছি, কিন্তু আসলে আমার বাবার কথা যদি বলতে যাই, আসলে উনি নিজেকে কখনো প্রকাশ করতেন না। তবে উনি নীরবে কাজ করে যেতেন বিভিন্ন সেক্টরে। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, উনি আর্মি অফিসার ছিলেন। তো আহ, আমি বাবাকে অনুসরণ করতাম। বাবা বাবা ছিলেন আর্মি অফিসার। আমার যে ছোটবেলা আহ, আমারও বাবাকে দেখে দেখে যে না, আমি দেশের জন্য কিছু করব, দেশের জন্য জীবন বাজি রাখবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এটার জন্য বাবারা কি হচ্ছে আমাদেরকে স্বাধীনতা এনে দিচ্ছেন। কিন্তু একটা কথা বলা হয়ে থাকে যে স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা রক্ষা কঠিন। করা অনেক কঠিন। তো আমি ওই কারণে আমি বাংলাদেশ নেভিতে জয়েন করি। এবং এর মাঝে বাবা শিক্ষকতা করতেন, বাবা ইংলিশের টিচার ছিলেন। তো আমিও নিজেও খুব, যখন ক্লাস 8-এ পড়ি ঠিক তখন থেকেই আমি কিন্তু টিউশনি করি, কোচিং সেন্টারের সাথে বাহ, সম্পৃক্ত। এবং পরবর্তীতে একটা হাই স্কুলে আমি গণিতের শিক্ষক হিসাবে শিক্ষকতা করি। তারপর তো একটা সময় এখানে চলে আসি। বাবার এটাই। আদর্শটাকেই
জি, বাবার বাবার আদর্শটাকে আমি আদর্শটাকে এখনো লালন করি, এখনো আমার মেন্টর পথ প্রদর্শক আমার বাবাই। অবশ্যই অবশ্যই একজন তো লাগেই, না হলে কখনোই ওনাকে এই দেখেছি, পর্যন্ত আসতে ওনাকে পারতেন দেখেছি আপনি। প্রতিদিন উনি মানে 12 থেকে 14 ঘন্টা স্টাডি করতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত উনি 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 ছিল আমার কাছে, আমি কখনো ইংলিশ একটা শব্দের জন্য ডিকশনারি খুলতে হতো না। বাবাকে যখনই কোন একটা ইংলিশ শব্দ জিজ্ঞাসা করতাম, উনি কিন্তু মুহূর্তেই বলে দিতে পারতেন। এবং এমন কোনো জ্ঞানের সেক্টর নেই যেখানে প্রশ্ন করলে ওনাকে আমি আটকাতে পারতাম। ওই বাবার সেই চর্চাটা এখন আমি ধরে রেখেছি। আমিও চেষ্টা করতেছি, মানে আমি জ্ঞানের সাথে থাকবো, আর এখনো আছি, এবং এটা হয়তো বা শেষ দিন পর্যন্ত আমি জ্ঞানের সাথেই থাকবো, আহ হ্যাঁ লেখালেখির সাথেই থাকবো। হ্যাঁ, ধন্যবাদ আমরা আপু। তো সবাই ওয়েলকাম। আমরা তো সবাই তো সেই আসলে সাহিত্য একাডেমিতে দেখা হয়, ওখানেই তো আমাদের প্ল্যাটফর্মটা, যেটাই জি হোক। আপু। হ্যাঁ, যেমনই করেই হোক দেখা তো হচ্ছে, আমরা ওখানে চর্চা করছি কিছুটা। আমি এটা পুরা কৃতিত্ব আমি আমাদের মোশাররফ ভাই। শ্রদ্ধাভাজন মোশাররফ ভাই, যেটা সত্যি কথা। অবশ্যই। উনি সামনে আছে দেখে অবশ্যই। আমি বলছি না, আমি হয়তো অনেকে মনে করবে বা মোশাররফ ভাই মনে করবে আমি না, মোশাররফ ভাই আপনার পিছনেও আমরা বলে থাকি, রাইট সাজু? আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি আসলে এটা বরাবর আমি সবসময় বলি যে আসলে আমার লেখালেখিটার শুরুটা সে শৈশবেই, কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আমি লেখালেখি থেকে অনেক দূরে সরে গেছিলাম। যেমন এখানে এসে ঘড়ির কাঁটার সাথে চলতে গিয়ে দেখা গেছে যে আসলে আমি লেখালেখি মোটামুটি ছেড়েই দিছিলাম। কিন্তু আমি সাহায্য, আমার যে দ্বিতীয় জন্ম, এটার জন্য অবশ্যই সাহিত্য একাডেমি শতভাগ কৃতিত্ব পায়। সাথে সাথে আমার আর ওই সাহিত্য একাডেমি মোশাররফ ভাই, আমার ফলিয়াপুর মাধ্যমে কিন্তু আমি সাহিত্য একাডেমির সন্ধানটা পাই। আমি জানতাম না যে নিউ ইয়র্কে বাংলা সাহিত্যকে নিয়ে এভাবে এত বড় অনুষ্ঠান হয়, এত শত শত মানুষ এত ব্যস্ত ওখানে কর্মব্যস্ত আসে। জীবনে যারা সব মানে কি ঘড়ির কাঁটায় চলে, এখানেও যে শত শত মানুষ ঘন্টা পর ঘন্টা মুগ্ধ হয়ে হ্যাঁ, সাহিত্য শুনেন। আমি আসলে আমার দ্বিতীয় জন্মের জন্য সাহিত্য একাডেমি, মোশাররফ ভাই, ফলিয়াপ, ওনাদেরকে আমি সবসময় স্মরণ করব বাহ। সারা জীবন। আমার নিজেরও, আমি যে যাই আমার কাছে মনে হয় যে একটা মাসের আনন্দের খোরাকটা নিয়ে আমি আসি, আবার নেক্সট মান্থের জন্য, লাস্ট শুক্রবারের জন্য। মানে জি আমার ভীষণ একটা ভালো লাগার জায়গা, আমি সবসময় বলে থাকি। আর সবারই কিছু না কিছু, হ্যাঁ আমরা সবাই আগের থেকে লিখেছি বা কেউ বিচ্ছিন্ন হয়ে গেছি, বাট একটা প্ল্যাটফর্ম লাগে, ওখান থেকে আমরা যে বসে বসে 3 ঘন্টা, আমার তো একটু মনে হয় না যে আল্লাহ 3টা ঘন্টা চোখের নিমিষে শেষ হয়ে গেল। শেষ হয়ে এতগুলা যাচ্ছে। মানুষের মানে কথা বলা, এতগুলা মানুষের আবৃত্তি বা মোশাররফ ভাইয়ের সঞ্চালন, উপস্থাপনা। সবকিছু গুলো উপস্থাপনা, মানে মনে হচ্ছে যে আল্লাহ 3টা ঘন্টা শেষ হয়ে গেল, আবার মানে অপেক্ষায় মাসের থাকে শেষ 1 মাস। অপেক্ষায়, আমি সেই আনন্দটুকু নিয়ে আমি আসি। জি ঠিক আপু, আছে। একদম। হ্যাঁ, সাজু, তাহলে আবার আসবো তোমাদের কাছে। আমি ফিরে আমি একটু বিথিকার কাছে যাই, বিথিকা বসাক। হ্যাঁ বিথিকা বসাক, কেমন আছো তুমি আপু? হ্যাঁ আপু, ভালো আছি। ভালো লাগছে আপনাদের সাথে থাকতে পারি, নতুন কিছু মানুষের সাথে পরিচয় হলাম, ভালো লাগছে, খুবই ভালো লাগছে বাহ, আপু। এটাই তো হয় যে পৃথিবীটা অনেক ছোট, একসময় দেখবে যে নতুন পরিচয় মানুষগুলোর সাথেই একসময় দেখা হয়ে গেছে। পৃথিবী অনেক হ্যাঁ, ছোট। আশা রাখি, আশা রাখি। হ্যাঁ। আহ, কেমন ছিলে এই প্যান্ডামিকের সময়? তুমি তো একটা মহৎ পেশায় নিয়োজিত আছো, আমি জানি তুমিও একটা মহৎ পেশায় নিয়োজিত আছো। তুমি আমাকে বলেছ, দিদি আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাথে কাজ করতে। আমারও খুব ভালো লাগে বাচ্চাদের সাথে কাজ করতে, যেটা সত্যি কথা, আমিও বলেছি। কেমন ছিলে? এখন তো মনে হয় স্কুল বন্ধ তোমাদের, রাইট? কেমন হ্যাঁ। ছিলে বা কেমন আছো একটু বলো আমাদেরকে। প্রথম কথা, মানে মহামারীতে আসলে ভালো থাকাটা অনেক কঠিন ছিল। অনেক কঠিন। কারণ আমার মনে হয় না আমার যারা পূর্বসূরি, আমার পিতা মাতা বা আমার যারা বড়জন আছেন, আমি যেহেতু এখন শ্বশুর বাড়িতে আছি, তাদেরকেও যে এমন পরিস্থিতি কখনো কোনো এইরকম পরিস্থিতির কাহিনী কখনো শুনিনি। তাহলে একেবারেই নতুন এবং খুবই ভয়ঙ্কর। একেবারে 2 মাস ঘর থেকে বের হইনি, যেহেতু লকডাউন ছিল। লকডাউনটা মান্য করেছি, মেনেছি, ভয় পেয়েছি, অনেক অনেক কাছের মানুষের মৃত্যুর সংবাদ শুনছি, যেটা খুবই সেটা পুরো পৃথিবী জুড়ে, কখনো আমেরিকা, কখনো ব্রাজিল, এভাবে করে শব্দগুলো শুনছি। পৃথিবী আহ ওভাবে আসলে মানে প্রচন্ড ভীত সন্ত্রস্ত ছিলাম। তারপর আস্তে আস্তে এটার সাথে যখন দেখছি করোনার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, স্কুল বন্ধ খুব মিস করছি, এখন অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, সেই জায়গায় কবিতা তখন দেখা গেল
আসলে কবিতা বাঁচিয়ে রেখেছে, বা আমি যেটা বলবো অনুষ্ঠান, এই যে অনলাইন লাইফ, যে আমরা এখন মঞ্চটাকে একা মনে হচ্ছে না আসলে। সেটাই। প্রথম একটা কবিতা করলাম, কবিতা করে ফেসবুকে ছাড়লাম, মানুষ কমেন্ট করছে, হ্যাঁ তাদের সাথে আস্তে আস্তে অ্যাটাচ হচ্ছি। এর পরবর্তীতে আস্তে আস্তে দেখলাম বিভিন্ন সংগঠন লাইভে প্রোগ্রাম করছে, এবং তাদের সাথে আজকে আপনাদের সাথে আছে প্রত্যেকে অনেক ধন্যবাদ। নতুন মানুষ, নতুন প্ল্যাটফর্ম, আহ সবার সাথে পরিচয় হওয়া, এই যে ভালো লাগাটা, তখন আর একাকিত্বটা, ভয় পাওয়াটা থেকে অনেকটুকু মুক্ত, অনেকটুকু মুক্ত। সব পৃথিবীতে আমাকে কিছুদিন আগে আমার চট্টগ্রামের একজন কবি বলছিল যে দীপিকা, পৃথিবীতে কোনো রোগ বা কোনো কোনো অন্য কোনো কিছু মানুষকে মেরে ফেলতে পারে না সহজে, না, একাকিত্বতা। একাকিত্বতা। একাকিত্বতা মানুষকে এভাবে করে খুন করে ফেলে যে বুঝতে পারবে না। তখন সেটা অনুভব করছিলাম, কথাটা শুনেছি কিন্তু অনুভব করতে পারছিলাম রন্ধ্রে রন্ধ্রে। উম, বুঝতে পারলাম, জীবন পেলাম। খুব সুন্দর কিন্তু বলেছে, যিনি বলেছে যে একাকিত্ব কিন্তু মেরে নামটা ফেলে আসলে মানুষকে। উল্লেখ করতে চাই, সৈকত দে। শিওর, শিওর। আহ, সৈকত দে, হ্যাঁ, তাকে বলো কবিতার যে খুব সুন্দর একটা কথা বলেছে এবং বাস্তব, অবশ্যই খুবই হ্যাঁ, বাস্তব একটা কথা যে একাকিত্ব মানুষ কিন্তু থাকতে পারে না। তুমি দেখো, এই যে তুমি বললে যে আমি একটা কবিতা ছেড়েছি প্যান্ডামিকের সময়, সবাই বলেছে যে লাইক কমেন্ট করছে, এটা কিন্তু আসলে একদম বাস্তব। তুমি দেখো জিনিসটা যে ওই যে লাইক কমেন্ট করলো, তুমি একটা কবিতা আপলোড করলে, তখন কিন্তু তোমার কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো, তখন আর তোমার একা লাগেনি, একা কিন্তু বোধ হয়নি। হ্যাঁ, এই নিশ্চয়ই যে সবাই বললাম তোমার আবার প্রাণ পাওয়া, যে প্রাণ আমি পাওয়া। একাকিত্ব, মানে আমি একা নই, আমার হ্যাঁ, সাথে একা নই, মানুষগুলো আবার যুক্ত হচ্ছে। হ্যাঁ, যুক্ত এই হচ্ছে। যে বিষয়টা। আর কবিতা তো মানুষের কথা বলে, কবিতা ভালোবাসার কথা বলে, কবিতা আমাদেরকে ভালোবাসতে শিখায়। সবকিছুই কিন্তু অবশ্যই। একটা, হ্যাঁ সবকিছু একটা কবিতা ভিতরে আবৃত্তির ভিতরে পাওয়া যায়। কবি, আহ, আমি তোমাকে এখন প্রশ্ন করতে চাই, কবিতা কিভাবে প্রভাবিত করে বলো? কবিতা, আহ একটা কিভাবে ছোট্ট স্মৃতি প্রভাবিত দিয়ে করে? শুরু করি। একটা ছোট্ট স্মৃতি দিয়ে শুরু করি। আমি একটা আবৃত্তি সংগঠনের সাথে আছি। প্রথম আমি যখন, আজ থেকে 10-12 বছর আগে, মানুষের জীবনে অনেক মন খারাপ হয়, মানে অনেক কিছু হয়। তো খুব মন খারাপ হয়ে খুব গেলাম, রিহার্সেলে গেলাম। রিহার্সেলে আমি একদম আমাদের স্যার কবিতা পড়াচ্ছেন সবাইকে, যে আহ, যদিও সন্ধ্যা বহিছে মন্দ মন্থরে, তবু ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণ পাখা। এই লাইনটা আমাকে নাড়া দিল। এরপর থেকে এই কবিতাটা, মানে আমার তখন মনে হলো যে না, আমার এই যে জীবন যুদ্ধ, যে মন খারাপ করছি, এটা মন খারাপ দিয়ে হবে না, মানুষের এটা অংশ। নিজেকে বাঁচতে হলে, নিজেকে নিজের পথটাকে চলার জন্য নিজেকে শক্তি সঞ্চয় করে চলতে হবে। কেউ আপনাকে হাত ধরে টেনে নিয়ে যাবে না, আপনার পথ আপনাকেই চলতে হবে, একটা। আর যখন কবিতা পড়েছি, অনেক মনের কথা আমি যখন মন দিয়ে, মুখ দিয়ে বলতে পারতাম না, দেখলাম কবি কবিতায় লিখে রেখেছে, আমার জন্য বলাটা সহজ হয়ে গেল। প্রতিটা প্রতিটা অধ্যায়ে কবিতা আমাকে প্রবাহিত করছে এতদিন পর্যন্ত। এই কবিতা এতদিন পর্যন্ত সবার সাথে নিয়ে, সবার কাছে নিয়ে গেছে, আজকে এখানে এসেছে আপনাদের সাথে খুব কবিতার সুন্দর, মাধ্যমে। খুব সুন্দর করে বলেছো, খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর করে গুছিয়ে বলেছো যে কিভাবে প্রভাবিত করে, আসলে ভীষণ সুন্দর করে বলেছো। তা সত্য আমরা সবসময় সুন্দর আসলে সত্য সবসময় সুন্দর। সত্য সবাই বলতে জানে না, তুমি সত্যটা সুন্দর করে বলেছো। সত্য তখনই সুন্দর হয় যখন সত্যটা বলা হয়। তুমি একটা আমাদের সবার উদ্দেশ্যে, আমার দর্শকদের উদ্দেশ্যে, আমার গেস্টদের উদ্দেশ্যে একটা আবৃত্তি করে শোনাও। পরপর দুটো আবৃত্তি তোমার কাছে শুনতে চাই আমি। ঠিক আছে, প্রথমে আমাকে সুযোগ দেওয়ার জন্য সবার কোনো মিউজিক তো হচ্ছে না, রাইট? না, আবৃত্তিতে। আমি মিউজিক রাখছি না, ওকে, কারণ আমার ঠিক কাছে, আছে, হ্যাঁ, তুমি মিউজিক ছাড়াই করো। হ্যাঁ, মিউজিক হলে একটু লাইভ তো একটু আমাদের সমস্যা হয়। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই আপু। ঠিক আছে। আহ আমাদের যে সেটা হচ্ছে, আপনারা তো দেশের বাইরে আছেন, এবং আমাদের দেশে যে ইংলিশ ভার্সন স্কুলটা যে চলছে, ইংরেজি শেখার হিড়িক, গার্জিয়ানদের ইংরেজি মাধ্যমে পড়ানোর হিড়িক, এখান থেকে আহ শেষ পর্যন্ত হয়ে গেছে এমন একটা, মাঝে মধ্যে এমন হয়ে যায়
যে আসলে একটা বাচ্চা বাংলাও শিখলো না, ইংরেজিটাও ভালো করে শিখলো না, কি যে একটা সমস্যা হয়ে যায় মাঝে মাঝে কিছু বাচ্চার ক্ষেত্রে। আবার বাংলার চেয়ে ইংরেজিটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা কবিতা ছড়া বলা যায়, আমাদের অপূর্ব দত্ত, ওপার বাংলার অপূর্ব দত্ত কবি, তার একটা কবিতা আছে বাংলা টাংলা। এটা দিয়ে শুরু করছি, আশা করি ভালো লাগবে সবার হ্যাঁ, কাছে। sure. পড়ছি বাংলা টাংলা, অপূর্ব দত্ত। এনুয়েল এর রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অলটুগেদার ফাইন। জিওগ্রাফির ব্যাপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভ্যারি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কে না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে? ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, এটাই বাস্তব, আহ তুমি যেটা সুন্দর, বলেছে এমনই হয়। চমৎকার। হ্যাঁ, এমনই হয়, আসলে ওই যে বললাম আপা, যে সত্য সুন্দর, এজন্য সত্যি। আমার আবৃত্তি আমি কত ভালো পড়ছি তা না, কিন্তু কবিতাই সবকিছু বলে দিচ্ছে, আমাকে কিছু হ্যাঁ, বলতে হচ্ছে না, আমি তো সবকিছুই ওটাই আমার মুখ বললাম। দিয়ে। হ্যাঁ, তো এই যে জায়গাটা থেকে আহ ভালো লাগে কবিতা, এই যে কবিতায় প্রাণ পাই, যে সত্য আমি বলতে পারি কবিতা দিয়ে। এখন আপা, আরেকটা এরপর করো। আমাকে আরেকটা কবিতা, আপনার কবিতা দিয়ে একটা পড়তে চাই, আপনার কবিতা পড়ি, পড়ে ভাল লাগছে। মনে হলো আজকে একটা কবিতা, এই যে সত্য কথা বলে বলছি, যে আমার মনের কথা, আমি যখন পড়ছিলাম হঠাৎ করে মনে হলো, হ্যাঁ এটাই তো, এই তো বলছে, আমার কথাই তো বলছে, বা মানুষের কথা বলছে, এটা পুরো মানুষের কবিতা। আমি যদি বলতে চাই কোনটা মানুষের মনের কোনটা কথা, পড়তে চাচ্ছ দেখি আমি শুনি। পড়বো হাই যৌবন। হাই যৌবন ও, ভালো, কবি আছে কবিতা আছে একসাথে। পড়ছি, হ্যাঁ, আমাদের আপুরের লেখা হাই যৌবন। বার্ধক্যই জানে যৌবনের কদর কতটুকু, যে যৌবন হারিয়েছে সকল কিছুর দাবি নিয়ে কতটা অহংকার ভর করে। যৌবনের উত্তাপ এই জীবনে ক্ষয়ে যাওয়া শরীরের বান, ডাকে বারবার, ভেতরের চিৎকার কেউ শোনে না। ঘর মন সব, ঘর মন সব কিছু তোমার কাছে থাকে। যৌবনে উত্তাপ এই জীবন, ক্ষয়ে যাওয়া শরীরের বান, ডাকে বারবার, ভেতরের চিৎকার কেউ শোনে না। ঘর মন সব বদ্ধ দুয়ার। আহাকার মনের কথাগুলো ভেতর থেকে কেউ বলে ওঠে, শরীর মরেছে বলে, শরীর মরেছে বলে কি প্রেম শেষ হবে? এই জীবনকে কতটুকু, কতটুকু ভালোবাসলে যৌবনের ঋণ শোধ হবে? কতটুকু প্রায়শ্চিত্ত করলে ক্ষয়ে যাওয়া শরীরের বান ডাকবে? হায় রে অভিমানী বার্ধক্য, যৌবনের উষ্ণতায় স্মৃতিতেই জীবন কেটে যায়। বাহ, ধন্যবাদ। দারুণ। আমি হ্যাঁ একটু সুন্দর। আটকে গেছিলাম, কিন্তু এই লাইনটা আমি আপু আপনাকে বলবো, হায় রে অভিমানী বার্ধক্য, যৌবনের উষ্ণতার স্মৃতিতে জীবন কেটে যায়। এবং এটা আমি যখন আমার সিনিয়র পার্সনের সাথে মিশি, তখন ওদের এত গল্প শুনি, তখন আমার এই লাইনটা আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ, যৌবনের উষ্ণতায় স্মৃতিতেই জীবন কেটে যায়। ধন্যবাদ। হ্যাঁ, আসলে যখন আমি লিখি, আমি তো লিখি, কিন্তু একজন আবৃত্তিকারের গলায় ওটা আরো ফুটিয়ে, মানে যখন তোমরা কারুকার্য দিয়ে কবিতাটা আবৃত্তি করো, তখন আরো বেশি ভালো লাগে, আরো সবাই তখন বুঝতে পারে যে আসলে ওটার ভিতর কি লেখা হয়েছে, কি লিখেছি। খুব সুন্দর করে তুমি বলেছো।
ধন্যবাদ তোমাকে দীপিকা। তোমার কাছে আমি আবার আসবো। আমি এখন আবার চলে যাচ্ছি আমাদের মোশাররফ ভাইয়ের কাছে। হ্যাঁ মোশাররফ ভাই, আবারও প্রশ্ন নিয়ে আসলাম, তারপরে আমি আপনার কাছে এক কবিতা শুনবো। আমি জানি মোশাররফ ভাই আপনিও আবৃত্তি করেন। হ্যাঁ মোশাররফ ভাই, আমি প্যান্ডামিকের এই সময়টা সাহিত্য একাডেমির কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। কিভাবে সাহিত্য একাডেমির কাজ করছে এখন প্যান্ডামিকের সময়টা? ধন্যবাদ ফারহানা আপা। আহ, এই যে বসেছিলাম না একটু আগে, আমার কখনই মনে হয় না যে বসে আছি। আহ, বলছিলেন যে সাহিত্য একাডেমি কিভাবে শুরু করি। জি সাহিত্য একাডেমি কেন শুরু করেছিলাম, এই যে আমাকে ডাকা হতো সাহিত্য আসরগুলোতে, মানুষ কথা বলতো, কবিতা পড়তেন, তারা সাহিত্য নিয়ে আলোচনা করতেন। আমি সত্যিকার অর্থে একজন শ্রোতা। শ্রোতা হবার কারণে তাদের ওখানে যেতাম, এবং আরো বেশি শোনার জন্য আহ, এটির একটি সংগঠিত রূপ হয়তো দেওয়া হয়েছে সাহিত্য একাডেমিতে। হয়তো আমার কিছু প্রচেষ্টা সেখানে ছিল। নিঃসন্দেহে অন্যদেরকেও এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে হয়, যারা এটা পিছনে, অনেকেই পিছনে কাজ করছে। ভিক্টরের সাজু বললো যে পলিয়াপুর কথা, পলিয়াপু এখানে আছেন, এখানে আরো অনেকে আছেন, যে যারা নাকি, সেই নামগুলো যদি বলি তাহলে অনেকগুলো নাম, এই জন্য আমি নামগুলো উচ্চারণ করছি না সবারটা। কিন্তু এই যে দুজন মানুষ, সালেহিন সাজু এবং বিথিকা বসাক, দুভাবে আলোচনাটি করলেন। এই যে আলোচনাটাই, রাইট, এটি এটা আমার কাছে অন্যরকম মনে হলো। যে আমি তো সাহিত্য একাডেমিতে বেশিরভাগ সময় ইদানিং কালে উপস্থাপনা করে, আগে কিন্তু সেটা পরিচালনা আমি করতাম না, অন্যেরা করতেন। এখানে বেশ কয়েকজন উপস্থাপক ছিলেন, তারা খুব ভালো করতেন। তো মাঝখানে হয়তো একটু সুযোগ পেয়ে গেছে, যে কারণে আমাকে এখন একটু দায়িত্ব পালন করতে হচ্ছে। তাদের আলোচনাটাই ছিল আমার কাছে মুখ্য বিষয়। সাজু যে একটা আঙ্গিক থেকে কথাগুলো বলেছে ভিন্নভাবে, মেন্টরের কথা বলেছে, বাবার কথা বলেছে, বিভিন্ন মহৎ পেশার কথা বলেছে, দেশের কথা বলেছে, স্বাধীনতা রক্ষার প্রসঙ্গটা এসেছে। এবং ওরা সত্যি সত্যি, এবং সে যখন লিখে, আহ, তার লেখা কিন্তু আমাকে দারুণ ভাবে আকর্ষণ করে। আহ, সে যে কবিতাগুলো লিখছে আকর্ষণ করে, আমি সেটা সাজুকে বলেছি। এবং সে যদি মনোযোগী থাকে, সবসময় নিবেদিত থাকে। কিন্তু এটি সত্যি কথা যে বিদেশে আসার পরে, বিদেশে যে পরিশ্রম, এখানে যে ব্যস্ততা, এখানে যে টিকে থাকার লড়াই, সেখানে শিল্প সাহিত্য হয় না, তার মধ্যে আবার বাংলা শিল্প সাহিত্য, যার আর কদর বলতে গেলে এখানে তেমনটি নেই। আমরা অস্তিত্বের সংকটের মধ্যে আছি। এই অস্তিত্ব রক্ষা করার জন্য, নিজেদের সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা হয়তো একসাথে বসি, একসাথে কাজ করি, একসাথে থাকার চেষ্টা করছি। তো সেখানে তারপরেও এগুলোর ভেতর দিয়ে যে সে কবিতাগুলো লিখছে, তার ভেতরে যে জিনিসগুলো আসছে, এটা আমাকে মুগ্ধ করে। আহ বিথিকা বসাক কি সুন্দর করে কবিতা কেন আকর্ষণ করে। আহ এই যে বিষয়গুলো তিনি যেভাবে বললেন, আর মুগ্ধ হয়ে শুনবার মতন। এই যে কবিতা পড়লেন শুদ্ধ ভাষায়, শুদ্ধ কথা, এবং যে বিষয়টি তিনি এনেছেন কবিতার ভিতরে, যে কবিতা তিনি পড়েছেন, তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে আমার আকর্ষণের জায়গা। এই জায়গাটি ধরে রাখার চেষ্টা করি বলেই সাহিত্য একাডেমি করি। এখন আসুন, আপনি যে প্রশ্নটি করেছেন, আমি অবান্তর কিছু কথা বলে ফেললাম, কিন্তু আমার অনুভূতি প্রকাশ করলাম এখানে। আমার খুব ভালো অবশ্যই লাগছে এর অনুভূতি প্রকাশ এই তো করবেনই, না কথাগুলো। হলে আমরা বুঝবো কিভাবে মোশাররফ ভাই? হম, আপনিও চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর প্রশ্ন করে কথাগুলো বের করে নিয়ে আসছেন, ভালো লাগছে। তো সাহিত্য একাডেমি কিভাবে চলছে এখন? সাহিত্য একাডেমিটি আহ, এখন এটি তো অনলাইনে, অনলাইনে ঠিক বলবো না, আমরা প্যান্ডামিকের কারণে নিউ ইয়র্ক তো জানেন যে সাংঘাতিক ভাবে ইফেক্টেড হয়েছে। এখানে প্রায় 30,000 মতো মানুষ মারা গেছে এই স্টেটে। এই শহরে 20,000-এর মতন, প্রায় 16,000-এর মতো মানুষ মারা গেছে। আমরা এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময়টাতে কোনোভাবে শুধুমাত্র বেঁচে আছি কিনা, এই খোঁজ খবরটুকুই আমাদের মধ্যে চলতে, একটি আতঙ্ক বাস করছে। এবং আমাদের সাহিত্য একাডেমিতে আসেন, সাহিত্য একাডেমির সাথে জড়িত ছিলেন খুব ভালোভাবে, এমনও কেউ কেউ মারা গেছেন এই প্যান্ডামিক এই জি সময়টাতে। তো যে কারণে ঠিক কবিতা নিয়ে যে একটা উচ্ছ্বাস, বা সাহিত্য নিয়ে যে একটি মোটামুটি বিনোদনমূলক আয়োজন, সেটি আমরা
কখনোই আর করতে পারিনি। আমাদের মানসিক অবস্থাটা সেটা ভালো নয়। যদিও আমরা জানি যে অনলাইন এখন প্রচুর হচ্ছে, প্রচুর অনলাইনে যোগাযোগ হচ্ছে। আমরা আমাদের নিজেদের ভিতরে যোগাযোগ রাখছি। সাহিত্য একাডেমির সাথে যারা সৃষ্টিশীল কাজের সাথে যারা জড়িত, যারা লেখালেখি করছেন, তারা কেমন আছেন, কি করছেন, কি লিখছেন, এগুলো খোঁজ খবর রাখছি গ্রুপে গ্রুপে। ছোট ছোট গ্রুপ করে, মেসেঞ্জার গ্রুপ করে আমরা আম যোগাযোগ রাখছি। এরকম করে আমাদের ১২টি মেসেঞ্জার গ্রুপ আছে। সেই ১২টি মেসেঞ্জার গ্রুপে প্রায় শতখানেক মানে ১০০ র মতন যারা লেখালেখি করেন, তারা সেটার সাথে জড়িত আছেন। এছাড়া ব্যক্তিগতভাবে আমরা অনেকের সাথে যারা সাহিত্য একাডেমির সাথে ওতপ্রোতভাবে কাজ করেন, আ তারা আ মানে গ্রুপ গ্রুপ করে করে সবার সাথে খোঁজ খবর রাখছেন। এবং আমি লক্ষ্য করছি, দেখছি যারা লিখছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের লেখাগুলো উপস্থাপন করছেন। যারা আবৃত্তি করেন তারা আবৃত্তি করছেন, প্যান্ডেমিকের সময় লিখছেন এবং তাদের লেখার বিষয়গুলো পত্র-পত্রিকাগুলোতে আসছে এবং বিভিন্ন মাধ্যমে সেটি প্রচারিত হচ্ছে। তো এইভাবে আমার মনে হয় আমরা যেভাবে আগে আনুষ্ঠানিকভাবে প্রতি মাসে ১ বার অন্ততপক্ষে একটি জায়গায় মিলিত হতাম, সে মিলিত হতে পারছি না সশরীরে, কিন্তু আমাদের ভার্চুয়াল যোগাযোগটি আছে এবং এই ভার্চুয়াল এই খারাপ অবস্থার ভেতর দিয়েও লেখকরা কিন্তু লিখে যাচ্ছেন। এই এটুকু বলতে পারি এবং যতটা সম্ভব মানসিক সহযোগিতা করা, সাহায্য করা, সমর্থন করা, পাশে থাকা সেটি আমরা চেষ্টা করছি এটাই। থাকার জি, জন্য। ওই সুবাদে আমাদের সবাই দেখা হয় সেই মাসে একবার সবার সাথেই, সে অনলাইনেই। প্রযুক্তির কাছে যতই লিখি না কেন, প্রযুক্তি আমাদেরকে ও, কি দিচ্ছে, কিন্তু প্রযুক্তির জন্যই আমরা আসলে এত দূর এগিয়ে আছি, না হলে কারোর সাথে কারো দেখাই হতো না। এই যে আজকে আমরা সবাই এখানে এসেছি প্রযুক্তির জন্যই। আহ জি। মোশাররফ ভাই, আমি একটা আবৃত্তি শুনবো আপনার কাছে, কারণ আহ, আবৃত্তি আমি শুনেছি আপনার, কিছুদিন আগেও করেছেন, আমরা যখন ভার্চুয়ালি বসেছি তখনও আপনি করেছেন। আপনার কাছে এক- আবৃত্তি শুনবো। একটু বিনয়ের সাথে বলে রাখি যে আমি আবৃত্তির শিল্পী নই, যেটি আহ, ভালো তো গীতিকা বাসে। বসাক যেমন। হ্যাঁ, তবে পড়ার যেহেতু পড়ে যাই, আমি সাধারণত বলি যে পাঠ পাঠের বাইরে আমার তেমন কিছু নাই। সেজন্য অনেকে বলেন ওই পাঠটুকুকেই আবৃত্তি হিসাবে ধরে নেন। তো সেই জন্য কখনো কখনো নিজেদের মধ্যে আমি সেটি পড়ি, কিন্তু যদি আবৃত্তি শিল্পী নিজেকে বলতে পারতাম তাহলে আমাদের সাহিত্য একাডেমির আসরে আমি হয়তো নিয়মিতই আবৃত্তি করতাম, কারণ সেখানে আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করে। তো ঠিক আছে, আপনার অনুরোধ রক্ষার জন্য আমি একটি কবিতা পড়ছি, সেটি জীবনানন্দ দাশের। এবং এটি পড়তে যে আমার অনেক সময় ভালো লাগে, সেজন্য আমি মাঝে মধ্যে এটি যে পড়ি না তা না। আবার আসিব ফিরে এই কবিতাটি, তার কারণ হচ্ছে যে আমরা যারা বাইরে আছি, দেশে বাইরে আছি, বহুদিন যাবৎ থাকি, এই কবিতাটির ভিতরে কবি ভিন্নভাবে কথা বললেও মনে হয় যে আমরা যারা দেশ থেকে দূরে, আমাদের নিজস্ব নারীর টান আমরা সবসময় কিন্তু উপলব্ধি করি যে আমাদের দেশের গাছ, আমাদের দেশের ঋতু, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রতিটা বিষয় আমরা ভিন্নভাবে আহ, এখানে মিস করি। তো সেই কারণে মনে হয় যে কখন দেশে যাব, কখন সেই মাটির টানে ফিরে যাব, কখন আমাদের সেই ভালোবাসার জায়গাগুলোকে স্পর্শ করব। তো এই সমস্ত কথাগুলো, এই সমস্ত বিষয়গুলো যেন এই কবিতায় ভিন্নভাবেও আমাদেরকে নাড়া দেয়। তো ওই কথা স্মরণ করে আমি কবিতাটি মাঝে মধ্যে পড়ি, আপনাদেরকে পড়ে শোনাচ্ছে, আপনারা বহুবার শুনেছেন সেটি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হবো, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে,
জলাঙ্গিরি ঢেউয়ে ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়েরে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার জলে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে। আমি একটু আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আবৃত্তিকার এখানে আছেন এবং আপনারা যারা কবিতাটি মুখস্থ জানেন কিংবা কবিতাটি শুনেছেন তারা জানেন আমি কিছু কিছু জায়গায় ভুল করেছি। এটি হচ্ছে আবৃত্তিকার এবং পাঠকের মধ্যে পার্থক্য। পাঠক যখন পাঠ করতে যায় একটু একটু ভুলটুল হয় না, যে কারণে আমি প্রায় সময় কবিতা আবৃত্তি করতে চাই না। যে আবৃত্তিকারের কাছে যেমন আমরা একটি শিল্প আশা করি, সঠিক পাঠ আশা করি, সঠিক শব্দটি সঠিকভাবে বলার মানে আকাঙ্ক্ষা পোষণ করি, তারা সেটি বলবেন। কিন্তু পাঠ যখন করা হয়, যখন আমরা পাঠ করি তখন আমরা আমাদের নিজেদের মতো করে পাঠ করে ফেলি এবং এই পাঠটি রপ্ত না হওয়ার কারণে ভালো লাগা থেকে আমরা হয়তো একটি কবিতা পড়ে একটি লাইন পড়ে চুপচাপ বসে থাকি যে কি বললেন কবি এখানে, কোন শব্দটি এইভাবে কেন আনলেন, কি আছে এর ভেতরে, এই চিত্রকল্প, এই সৌন্দর্য, এই যে শব্দের নাড়া দেওয়া, এগুলো নিয়ে আমরা ভাবতে ভাবতে হয় কি যে কবিতাকে যে একটি শিল্প হিসেবে উপস্থাপন করতে হবে তার চেয়েতে এটি আমাকে কতটা আকৃষ্ট করছে এর ভেতরে আমরা ঢুকে যাই। ফলে আমাদের ভুলে ভরা পাঠ থাকে। আমিও আমার ভুলে ভরা পাঠের জন্য ক্ষমা চাইছি এবং এর জন্য আমাকে আর কখনো কবিতা পাঠ করতে বলবেন না। না না না, ভীষণ ভালো লেগেছে। পার্টি অনেক সময় অনেকভাবেই মুগ্ধ করা হয়। অনেক রাইট গীতিকা, আমি সত্যি বলেছি কিনা বলো? কেউ পাঠ করলে অনেক হ্যাঁ, সময় আমরা মুগ্ধ হই, এটা কিন্তু সত্য। অবশ্যই। এবং এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে হ্যাঁ ভাইয়া বলো। আসলে খুব বিনয়, শিল্পের যে বিনয়, শিল্পী এবং বিনয় দুটো যে ওতপ্রোতভাবে জড়িত। ভাইয়া যে কথা বলছে বারবার, এটাই আসলে শিল্পীর আরেকটা আরেকটা রূপ, পরিচয় বলতে পারা যায়। সুন্দর করে ভালো বলেছেন, লেগেছে, দেখাচ্ছে। ভীষণ ভালো লেগেছে। আহ আসলে আমি আসলে আপনাদেরকে অনুভব করতে পারছি। আহ মোশাররফ ভাই, আমি আপনার কাছে পরে আবার আসবো আর কিছু প্রশ্ন নিয়ে। আমি এখন চলে যাব সাজুর কাছে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা, ফারহানা হোসেনের উপস্থাপনা, বিশ্ব বাংলা আয়োজন কৃত্তিকা। আমি এখন চলে যাচ্ছি সালিহিন সাজুর কাছে। হ্যাঁ সাজু, তোমার কাছে আমি আবার এসেছি প্রশ্ন নিয়ে। আচ্ছা, আমরা বলে থাকি ফেসবুক হচ্ছে মলাটবিহীন উন্মুক্ত বই। ফেসবুক সাহিত্য চর্চাকে কিভাবে মূল্যায়ন করতে চাও তুমি? ধন্যবাদ আপু। আসলে আমি মুগ্ধ হয়ে মোশাররফ ভাইয়ের কথা শুনছিলাম এতক্ষণ, এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে মানুষটি এত সুন্দর করে কথা বলেন, এত সাজিয়ে গুছিয়ে, এবং ওনার কথা বলাটা একটা শিল্প পর্যায়ের। তো আমি মাঝে মাঝে ফোন দিই এবং আমার কাছে মনে হয়, এবং ঘন্টার পর ঘন্টা চলে যায় কখন যে আমি টেরে পাই না। তো মুগ্ধ হয়ে শুনছিলাম ওনার আলোচনা, এবং ওনার ওনার এত সুন্দর যে উনি আবৃত্তি করতে পারেন সেটা জানতাম, বাট আজকে শুনলাম ওনার কণ্ঠে আমার একটা প্রিয় কবিতা শুনছিলাম। আবৃত্তি, চমৎকার আবৃত্তি, এবং আপনার আন্তরিক উপস্থাপনা সেটা। আর আপনি যে প্রশ্ন করছিলেন যে বর্তমানে আমরা ফেসবুকটা হচ্ছে ফেসবুক মলাটবিহীন, হ্যাঁ, মলাটবিহীন বই সাহিত্য হিসাবে। চর্চা কিভাবে আমরা আসলে মূল্যায়ন করি? বর্তমান সময়টা হচ্ছে মানে গ্লোবাল, মানে বর্ডারলেস একটা সময়, এবং প্রতিটা মানুষ চায় স্বীকৃতি, প্রতিটা মানুষ চায় প্রশংসা। তো একটা সময় ছিল যখন আসলে এত বেশি প্রকাশনা বা এত বেশি নিজের লেখাগুলোকে এত বেশি গণমাধ্যম ছিল না, অথবা মানুষ লেখালেখি এভাবে এত বেশি মানুষ লেখালেখির সাথে সম্পৃক্ত ছিল না। তারপর এখন হয়তো বা ফেসবুকের কল্যাণে এখন অনেক মানুষের লেখালেখির সাথে সম্পৃক্ত হচ্ছেন, লিখছেন। কি লিখছেন সেটা কি আদৌ লেখা হয়ে উঠতেছে কিনা বা লেখা কিনা, সেটা আসলে আমরা এখন বসে
সেটা আসলে আমরা বলতে পারবো না, সেটা মহাকালের কাছে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো আমি যেটা মনে করি, আহ, একটা সময় ছিল যখন মানুষ আহ, গুহাতে বাস করতো, তখন গুহাতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে আহ, যোগাযোগ কমিউনিকেশন করতো। পরবর্তীতে মানুষ বিভিন্ন রকম গাছের ছাল বাকল বা পশুর চামড়া লেখালেখি করতো, বা তারও পরবর্তীতে যখন অনেক পরে যখন পেপার মানে কাগজ আবিষ্কার হয়, মানুষ তখন বইতে লেখালেখি করতো। কিন্তু বর্তমান যুগটা হচ্ছে ই রিডারের। এবং এই সময় ধর আমি আমি চাইলেও কিন্তু জানি, আমি অনেক সময় আমি চাইলেই কিন্তু অনেক বড় একটা বই, 1000 পৃষ্ঠার একটা বই কিন্তু আমি ক্যারি করতে পারি না। কিন্তু আমি চাইলেই এখন আমার হাতে যে সেলফোনটা আছে, সেখানে কিন্তু আমার আমার সবগুলা বই ডাউনলোড করা। আমার অনেক বই আছে যেখানে আমি সুযোগ পেলে আমি আমার ফোন মাধ্যমে আমি পড়ে নিচ্ছি। তো এখন প্রচুর পরিমাণে পাঠক, মানুষ একটা সময় এত বেশি পড়তো না। এখন প্রযুক্তির কল্যাণে, যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, যে ইন্টারনেটের যেটা আশীর্বাদে আমরা আমরা এখন অনেক বেশি আমরা লেখালেখির সাথে সম্পৃক্ত, এবং অনেক বেশি পাঠকও তৈরি হয়েছে। তো সেটা সময় আহ, বিচার করবে, মহাকাল বিচার করবে। তবে আমি যেটা মনে করি যে লেখালেখি একদম না করা থেকে করাটাই ভালো। তো আমি আমি বলবো যে ফেসবুকেরটাকে আমি ইতিবাচক হিসাবেই দেখি, এটুকুই। বাহ, ঠিকই বলেছে যে ফেসবুকে আসলে ইতিবাচকই আমিও বলবো, আমিও ফেসবুকে লিখি। আমরা এখানে যারা আছেন, এই যে বিথিকা বলল ও নিজে আবৃত্তি পোস্ট করেছে, বা আমি আমি নিজে লিখি। কারণ তখন আসলে পাঠকদের অনুভূতিটা বোঝা যায়, সাথে সাথে ওরা রিয়েক্ট করে, রাইট? তুমি জি দেখবে যে যে সত্যিকার পাঠক, সে কিন্তু তোমাকে বলবে না এটা খুব একটা ভালো হয়নি। আমি সেদিন একটা ইরাবতীতে একটা লেখা দেখলাম, কে লিখেছে তখন, ওই একটা ক্যালকাটার মহিলা, ও কিন্তু সুন্দর করে বলেছে তুমি এমন করলে ভালো হতো, অমন করলে ভালো হতো। এই যে বলাটা ওর জন্য, যে লেখিকা তার জন্য ভালো হলো যে সে বুঝে গেল যে তার মানে দর্শক পাঠকদের মতামতটা। জি ফেসবুকটা জি ওই আপু, রকম। আমি বলবো একটা কথা বলবো, সেটা হচ্ছে ফেসবুকে দুই রকম ফাটক আছেন। যেমন একটা আছে হ্যাঁ, যারা সত্য সমালোচনা করেন, মানে হ্যাঁ, সত্য এবং সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা। আরেকটা হচ্ছে গঠন। সহমত দায়ী। সহমত দায়ী হচ্ছে হ্যাঁ, তারাই যারা আসলে মানে পড়াটা লেখাটা না পড়েই ওরেই মানে অন্ধের চমৎকার মতো বলে ভাষা। যাচ্ছে। তো আমি যেটা বলবো, এখানে দুই রকমের হতে পারে। তবে তারা ভাগ্যবান যারা কিছু মূল মানে সত্যিকার পাঠক পান, যারা পান। আসলেই, হ্যাঁ, আসলে সত্যিকার গঠনমূলক সমালোচনা করেন। এবং আমি ওদেরকে অবশ্যই শ্রদ্ধা করি, এবং আহ, তাদেরকে আমি মনে করি যে ওটা পাওয়া ভাগ্যের ব্যাপার, যারা ভালো কিছু পাঠক পান। জি, অবশ্যই। আমার এবারে প্রশ্ন হলো, কবিতা বা গল্প কোনটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করো বেশি তুমি? আসলে কবিতাও কিন্তু এক প্রকার গল্প, ঠিক আছে। তো কবিতার একটা সুবিধা হচ্ছে যে কবিতা যে কোনো জায়গা থেকে শুরু করা যায় এবং যে কোনো জায়গায় শেষ করা যায়। এই যে একটা স্বাধীনতা, আমি বলবো, আমি আমার জীবনে প্রথম জবটাই কিন্তু আমি ডিফেন্সে করছিলাম, যে বাংলাদেশ নেভিতে। হ্যাঁ, তো নেভিতে। আমি একটু স্বাধীন ছাতা। একটা পরে যে আমি হয়তো যখন হয়তো এদিকে চলে আসি, তারপরে কিন্তু আমি আসলে আর কোনো জবের সাথে সম্পৃক্ত হই নাই, আর কোনো জব করি না, কারণ আমি একটু স্বাধীন চেতা। তো ওই রকম আমার লেখালেখির ক্ষেত্রে আমি একটু স্বাধীনতা পছন্দ করি। আমাকে বলতে পারেন আপনি কবিতার মানুষ। তবে গল্প গল্প আমি খুব পছন্দ করি। এবং গল্পের মধ্যে যে যে জিনিসটা করতে হয়, একটা ধারাবাহিকতা মেনটেন করতে হয়, সেটা একটু মানে একটা কষ্টসাধ্য। হ্যাঁ, তবে সেদিক থেকে আমি বলবো যে কবিতা অনেক স্বাধীনতা আছে এবং নিজের মতে করে লেখা যায়। আহ এটাই আমার বলবো। আমার তো মনে হয় কবিতাটাই আমার বেশি জি, মানে একদম। কবিতাটা ইজি হলো। আমরা যারা গল্প লিখি, ছোট গল্প, আসলে কবিতাটা আমি বেশি লিখি ফেসবুকের জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে গল্পটা আরো ইজি মনে হয় তোমার কাছে। আহ, আমি গল্প লিখি, বাট আসলে ইদানিং মনে হচ্ছে যে না, আসলে আমি গল্পের মানুষ। গল্প, আহ, হ্যাঁ। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আসলে আমি কয়েকটা গল্প লেখার পরে দেখলাম যে বেশ মানুষ খুব নিচ্ছেন এবং বলতেছেন যে এর আর পরে অংশটা কি। যেমন আমি হ্যালোইন ছিল, তো ওটা একটা আচ্ছা। ভূতের একটা গল্প ছিল। তো একদম একটা সত্য ঘটনা নিয়েই আমি কিন্তু একটা গল্প লিখলাম। তারপর দেখলাম যে অনেকে বলতেছে আরো চাই, আরো বড় হলে ভালো হতো। তখন আসলে কিন্তু আমি অনুপ্রাণিত হচ্ছি যে না, আমি আসলে গল্পই লিখবো।
কবিতার সাথে সাথে গল্পটা আমি লিখে যাব। গল্পটাও, হ্যাঁ, আসলে যারা আমরা কবিতা লিখি, গল্প লিখি, সবাই আসলে দুটোই ভাগ করে এক সময় হয়ে যায় যে আমি আসলে ছোটবেলায় গল্পই লিখতাম, আসলে এক সময় হয়ে যায় কি গল্প কবিতা দুটোই চলে আসে। এটা এটা চলে আসে। আসলে একজন লেখক বা লেখিকার জন্য এটাই আসলে মূল ইয়াটাই, শেষ পর্যন্ত এটাই ধারাবাহিকতা থেকে যায়। আমার হচ্ছে আমার একটা কবিতা আছে গল্প কতক নামে। কেউ একজন মনে হয় আচ্ছা, হ্যাঁ, আমি কি বলো বলো। আমি কি এটা হ্যাঁ হ্যাঁ পাঠ করব? হ্যাঁ যেহেতু হ্যাঁ, করো করো, আমি পাঠ করো। মোটেই আবৃত্তিকার না, না না না, তবে পাঠ করো, অবশ্যই পাঠ করতে অবশ্যই। পারি। হ্যাঁ, আমি আহ তোমাকে একটু আগে পরে বলতামই তোমার কবিতা তুমি লেখা থেকে পাঠ করো, এখন করো। জি, আচ্ছা, আমার কবিতার শিরোনাম হচ্ছে গল্প কথক। বলো। গল্প কথক হতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখি আমার শব্দ ভান্ডার শূন্য। যখনই চেষ্টা করেছি শব্দ লিখতে, বর্ণগুলো শব্দ হয়ে উঠতে হয়ে যাচ্ছে পছন্দ প্রতিবাদী। উচ্চস্বরে আমাকে ধমক দিয়ে বলে, থামো, ভুলে ভরা জীবন নিয়ে এসেছে আবার গল্প কথক হতে। আমি থেমে যাই। ওই যে দূরে স্টেজের মানুষটি, সে আমি নই। এমনকি সমবেত জনতার মুহুর মুহুর করতালির মধ্যেও নেই আমার দুটি হাতের কোনো ভূমিকা। আমি এইসব থেকে দূরে, বহু দূরে। এখন অবশ্য নিজেকে নিজের আততায়ী মনে হয়। কখন যে নিজেই নিজেকে খুন করেছি একটু একটু করে। তাই এখন নির্জনেই কেটে যায় আমার দিনের পর দিন, মাসের পর মাস, যেন একাকিত্বের সাথেই আমার নিত্য বসবাস। তাল মিলিয়ে ঘড়ির কাঁটায় ঝিকঝিক ঝিকঝিক ট্রেন চলে যায়। স্টেশনে বসে আছি অবধারিত যাত্রায়, অন্য ট্রেনের অপেক্ষায়। এটুকুই। বাহ, ধন্যবাদ খুব আপু। সুন্দর, খুব চমৎকার সুন্দর। চমৎকার। চমৎকার। চমৎকার, খুব ভালো হয়েছে। আমি এখন চলে যাব, সাজু তোমার কাছে পরে আসবো, আমি বিথিকার কাছে চলে যাচ্ছি। বিথিকা, তোমার কাছে কবিতা শুনবো আবার, বলো। হ্যাঁ, অবশ্যই। আসলে সাজু ভাই বা একজন মোশাররফ ভাই আছেন, ওনারা পড়ছিল, ভালো লাগছে। ওনারা যেভাবে বলছিল আবৃত্তি শিল্পী, মনে হচ্ছে আমাকে ভয় টয় পাচ্ছে। খুবই ভালো লাগছে। আমি মনে করছি আমি মনে হয় পড়তেই পারি না। খুবই ভালো লাগছে। আমার আরো শেখার বাকি। আমি নিশ্চয়ই সাজুদার কবিতাও পড়তে পরবর্তীতে চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা আপু, যেটা বলছিলাম হ্যাঁ, যে আপনি জিজ্ঞেস করেছেন যে প্যান্ডামিকের মহামারীতে যে আহ, অবস্থাটা ছিল, সেই অবস্থার মধ্যে থেকে আবার যে কবিতার সাথে যুক্ত হওয়া, সবার সাথে যুক্ত হওয়া, তো তখন আমি করলাম কি, কবিতা না পড়ে হঠাৎ করে আমি তখন মহাভারতে পড়ছিলাম, বাংলা মহাভারত মহাকাব্য। সেইখানে একটা ছোট ছোট গল্প সবারই জানা, দুষ্মন্ত এবং শকুন্তলার গল্পটা সবার জানা। শকুন্তলা। হ্যাঁ, তো ওইখানের একটা অতটুকু অংশ আমার এত ভালো লেগেছে, আমি ওটুকু পড়ে ফেসবুকে দিয়ে দিই এবং সবাই খুব পছন্দ করে। এবং এটা কবিতা ছিল না, যেহেতু কোনো একটা পাঠ, দুটো চরিত্র এবং নারী না একটা যেহেতু আমি নারী, হ্যাঁ, পুরুষদেরকে সবসময় ভালো ভালো কিভাবে জবাব দেওয়া যায় সেই লাইনগুলো অবশ্যই খুঁজি। আজকেও তেমন লাইন খুঁজে এনেছি। তেমন একটা লাইন পড়ছি, তেমন একটা অংশ পড়ছি। পড়ছি মহাভারতের আদি পর্বের দুষ্মন্ত শকুন্তলার অংশ বিশেষ। দুষ্মন্ত এবং শকুন্তলা দুজন চরিত্র, দুজনের কথোপকথন করছি। দুষ্মন্ত বললেন, তোমার গর্ভে আমার পুত্র হয়েছিল, তা আমার মনে নেই। নারীরা মিথ্যা কথাই বলে থাকে। তোমার জননী মেনকা হসতী ও নির্দয়া, ব্রাহ্মণত্ব লোভী তোমার পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয়। তুমি নিজেও দ্রষ্টার ন্যায় কথা বলছো। দুষ্ট তাপসী, দূর হও। শকুন্তলা বললেন, মেনকা দেবতাদের মধ্যে গণ্যা। রাজা, তুমি ভূমিতে চলো, আমি অন্তরিক্ষে চলি। ইন্দ্র কুবেরাদির গৃহে যেতে পারি। যে নিজে দুর্জন, সে সজ্জনকে দুর্জন বলে, এর চেয়ে হাস্যকর কিছু নেই। যদি তুমি মিথ্যারীরই অনুরক্ত হও, তবে আমি চলে যাচ্ছি। তোমার সঙ্গে আমার মিলন সম্ভব হবে না। দুষ্মন্ত, তোমার সাহায্য না পেলেও আমার পুত্র হিমালয় ভূষিত, চতুসাগর বেষ্টিত এই পৃথিবীতে রাজত্ব করবে। এই বলে শকুন্তলা চলে গেলেন। ধন্যবাদ। সুন্দর, খুব সুন্দর, চমৎকার। খুব চমৎকার। হ্যাঁ, চমৎকার। এখানে আমার যেটা মনে হয়েছে, আমি যদিও খুব একটা মানে সাহিত্যের আলোচনা করতে আসিনি, সেটা হচ্ছে আমি মানুষ হিসেবে, একটা নারী হিসেবে যেটা বলা দরকার, যে উম, আহ,
যেভাবে করে একটা প্রতারক পুরুষকে যেভাবে উত্তর দেওয়া দরকার ছিল, লেখক সেখানে সেটা দিয়ে দিয়েছে, মানে শকুন্তলার মুখ দিয়ে তা বলিয়ে দিয়েছে। এই জন্য এই অংশটুকু আমার খুবই ভালো লাগে। অল্প কথা কিন্তু অনেকটুকু বুঝিয়ে দেওয়া অনেকটুকু হয়েছে আর কি। বুঝিয়ে দেওয়া হয়েছে। এই যে হ্যাঁ, এখানে বলেছে যে তোমার সাহায্য না পেলেও আমার পুত্র হিমালয় ভূষিত চতুর্সাগর বেষ্টিত এই পৃথিবীতে রাজত্ব করবে। একটা মা, নারী এখানে প্রেমিকা হিসেবে যতটুকু অবহেলিত, মা হিসেবে ততই কঠিন। কঠিন এবং সার্থক হয় মারা অবশ্যই, বেশিরভাগ ক্ষেত্রে। অবশ্যই। হ্যাঁ, এখন আরেকটা আবৃত্তি করো। আচ্ছা, তোমার আহ তোমার তোমার পছন্দের কোনো আবৃত্তি বা তোমার। আচ্ছা, যেহেতু নারীর বিষয় নিয়ে কথা বলছি, একটা হয়েছে তো কিশোরী আমাদের জীবনের কৈশোরটা খুব মানে খুব সন্ধি সময় থাকে, কোনটা ভালো কোনটা মন্দ। মারা তখন মেয়ের সবচেয়ে ভালো আহ বন্ধু হতে চায়। কখনো সে বোঝে বা বোঝে না। তেমন একটা কবিতা আমার মনের কথাগুলোই বলে। আমার মনে করি সব মেয়েদেরই মনের কথা সেটা। আহ পড়ছি কৃষ্ণা বসু, আমার প্রিয় কবি। তিনি ওপার বাংলার কবি কৃষ্ণা বসু। একলা মেয়ে, পড়ছি একলা মেয়ে কৃষ্ণা বসু। একলা একলা ভালোবাসি, একলা একলা পড়ি, একার বুকে স্বপ্ন পুষে আকাশ তা করি। কিছুই কেউ জানে না মাগো বেফল কিশোরীতে, স্বপ্ন গল্প একটু বলি আমার চিনে দিকে। সেই খানিকটা জানে আমায়, সেই কিছুটা চেনে, কিভাবে যে দিন কেটে যায়, কোন গানের কি মানে। তুমি কেবল তর্ক করো, প্রেম কি নাই নাকি, তুমিও মাগো লুকিয়ে কাঁদো, বাবাকে দাও ফাঁকি। প্রতিদানে প্রেম বেঁচে রয়, একার স্বপ্ন ভুয়ো, বান্ধবীরা বাঁকা তাকায়, গোপনে দেয় ডুয়ো। তাকে কিছু বলিনি মা, পড়াশোনায় ভালো, বাবা মায়ের গর্বের সে ঘর করেছে আলো। স্বপ্ন গাছে ফুল ফুটেছে, গন্ধে মদির হাওয়া, ভালোবাসার গহিনী গাঙে একলা দিদার বাওয়া। পুরুষ মানুষ কষ্ট দেয় মা, পুরুষই দেয় স্বপ্ন, আর প্রাণের ভেতর স্বপ্ন করি, স্বপ্ন করে যত্ন। তুমি কেবল কষ্ট পাবি বলো, কষ্ট যদি না পাবো তো চক্ষু ছলো ছলো। না করবে গো, বল না মারে, বাঁচবো কেমন করে, দুঃখ পুরাণ কেন শোনাস কেবল আমায় ধরে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর চমৎকার বা চমৎকার। ওই লাইনটা ভীষণ সুন্দর। পুরুষ মানুষ স্বপ্ন দেখায়, পুরুষ দেয় কষ্ট। right? হ্যাঁ, এইটা কিন্তু মানে ভীষণ আপু আমার সুন্দর। সাথে, হ্যাঁ আপু আমার সাথে একমত হবেন হয়তো বা, যেটা নারী আসলে কি হয় যে পুরুষের স্বপ্নটাকে নিয়ে সে বাঁচে। হ্যাঁ, 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 বাবার স্বপ্ন কখনো স্বামীর আবার স্বপ্ন ছেলের স্বপ্ন, স্বপ্ন। আবার হ্যাঁ, এবার পুরুষরাই ভুল কষ্ট হয়ে দেয়। যায়, হুম, ভুল হয়ে যায় সেখানে মা তাকে বারবার সাবধান করছে যে না, তুমি বারবার বলছে প্রেম নেই, তাহলে বাবার জন্য তুমি কাঁদো কেন? উত্তর, এসবের কোনো উত্তর নেই আসলে। এসবের কোনো উত্তর নেই। খুব ভালো লাগলো বিথিকা, তোমার কাছে আবার শেষে আসবো আমি। আমি এখন চলে যাচ্ছি অবশ্যই, আমাদের অবশ্যই। শ্রদ্ধেয় মোশাররফ ভাইয়ের কাছে। জি মোশাররফ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন আছে যে সাহিত্য একাডেমি ভবিষ্যৎ স্বপ্ন পরিকল্পনা কি? আমরা 10 বছর পরে তাকে কোথায় দেখতে চাই? নিশ্চয়ই একটা আমাদের সবারই পরিকল্পনা আছে, বা আপনার মুখ থেকে ওটাই আমাদের স্বপ্ন থাকবে, বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের একটি স্বপ্ন আছে। আহ, এটি বলার আগে আমি গীতিকা বসাক তার কবিতাগুলো শুনছিলাম, কথা শুনছিলাম। শুধু বিষয়বস্তু নির্বাচন নয়, আপনার উচ্চারণ, প্রক্ষালন এবং শব্দের প্রক্ষালন, বাক্যের আহ, বাক্যের বিষয়টি উপস্থাপন এবং সার্বিকভাবে আপনার উপস্থাপনা, এটি আমাকে ভীষণ আকর্ষণ করছে। আমার খুব ভালো লাগছে যে একটি কবিতা উপস্থাপনার যে একটি বিষয় আছে সার্বিকভাবে, যে যেটিকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলি, সেখানেও যদি নিয়ে আসতে পারি, শুধু কণ্ঠের নয়, কণ্ঠের কারুকার্যই নয় এবং শুদ্ধ উচ্চারণই নয়, বিষয়বস্তু নির্বাচন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটি কিভাবে দেওয়া হচ্ছে এবং এটার যে একটি
দেখারও বিষয় আছে। হ্যাঁ, সেটি আপনার কাছ থেকে আমি এই অনেক ধন্যবাদ, স্ক্রিনে কৃতজ্ঞ। দেখছি ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাহিত্য একাডেমির, হ্যাঁ, দেখুন, সাহিত্য একাডেমিটা আমরা করেছি শুধুমাত্র শিল্প সাহিত্যের আমাদের ভালো লাগছে সেই জন্য না, আমাদের নিঃসন্দেহে একটি পরিকল্পনা আছে। কারণ আমরা মনে করি যে এদেশে যে আমরা এসেছি, বাঙালি জনগোষ্ঠী যারা এসেছি, আমাদের তো একটি পরিচয় আছে। এবং যুক্তরাষ্ট্র হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি মিশ্র জাতি, যে নির্দিষ্টভাবে বলা যাবে না শুধু ব্রিটিশরা এটা করেছে কিংবা আইরিশরা করেছে কিংবা জার্মানরা করেছে। তো সারা পৃথিবী থেকে এসেছে, আমরা হয়তো আসছি। তো আমরা কমিউনিটি হিসেবে ছোট, কিন্তু তারপরে তো আমাদের হাজার বছর ঐতিহ্য আছে, অনেক কিছু আছে। রাইট। দেবার ক্ষমতা আমাদেরও থাকতে পারে, আছে। কিন্তু বিশ্ব সাহিত্যে আমাদের অবস্থান কি হবে এটা আমরা না জানলেও আমাদের তো বিশ্ব সাহিত্যে একটি পরিচিতি এক আছে, একদম যে নাই তা না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সাহিত্যে নোবেল পেয়েছেন, তখন কেউ না কেউ জানেন যে এই ভাষায় কেউ না কেউ লিখছে, অল্প বিস্তর হলেও তারা জানে। কিন্তু আমরা যারা এখানে এসে পড়েছি তারা তো অভিবাসী, তারা তো দেশে ফিরছে না, বেশিরভাগই দেশে ফিরছে না। আমাদের ছেলেমেয়েরা এখানে জন্মগ্রহণ করছে, তারা মূলত আমেরিকানই হচ্ছে, যুক্তরাষ্ট্রের নাগরিকই হচ্ছে। কিন্তু তাদের মাধ্যমটা কিন্তু ভিন্ন, তাদের ভাষাটা ভিন্ন। তারা হয়তো এখানে তারা ইংরেজি ভাষাতে পড়াশোনা করছে, লেখালেখি করবে, বেড়ে উঠবে। কিন্তু তাদের যে একটি পরিচিতি, সেই পরিচিতি সবসময় বলা থাকবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বলা হবে। কিন্তু এই ছেলেমেয়েরা কি পাচ্ছে? এই ছেলেমেয়েরা যে ভবিষ্যতে আমেরিকান হিসেবে থাকবে, তারাও তো তাদের ইতিহাস খুঁজবে, যে আমাদের বাবা মা কোত্থেকে এসেছিল, আমাদের বাবা মার ভাষা কি ছিল, তারা কি করত, তাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনাগুলো কেমন ছিল, তারা মননশীলতায় কোথায় ছিলেন। এই যে বিষয়গুলো, এটি কিন্তু যে কোনো মানুষেরই একটি একটি লক্ষ্য থাকে, একটি আগ্রহের বিষয়। তো সেই জায়গাটার কথা যদি আমরা একটু ভাবি, তাহলে মনে হয় যে আমরা যারা এখানে এসেছি তাদেরও তো একটি ভাষা আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে। সেটি এদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা প্রয়োজন আছে। আমাদের ঘরে তারা শিখছে, এটি হলো এক কথা। আবার তারা যখন ক্রমান্বয়ে বাবা মা হয়ে যাবে, তাদের ঘরে যখন সন্তানরা আসবে, তখন তো এই চিত্রটি দেখবে না, দেখার সুযোগও পাবে না। তারা কোথায় যাবে? তারা প্রতিষ্ঠানের কাছে যাবে। আমরা যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস খুঁজতে যাই, তাহলে কোথায় যাই? লাইব্রেরিতে যাই, বিভিন্ন জায়গায় যাই, মিউজিয়ামে যাই, বিভিন্ন জায়গায় যে আমরা খুঁজি। কিন্তু আমাদের এদেশে যদি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা সে জানতে হয়, তাহলে কোথায় যাবে তারা? এরকম কোনো প্রতিষ্ঠান আমার জানা মতে গড়ে ওঠে নাই এখনো পর্যন্ত। আমরা চাই নিউ ইয়র্কে, বিশেষ করে নিউ ইয়র্কে, প্রথমত নিউ ইয়র্কে, কারণ নিউ ইয়র্কে আমাদের সংখ্যা বেশি, সব ধরনের অবশ্যই, মানুষের সমাগম আছে। অবশ্যই। কারণ আমাদের যারা স্কলার, যারা পেশাজীবী, তারা হয়তো যুক্তরাষ্ট্রের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ফার্মাসিস্ট আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন, তারা ভালো ভালো জব নিয়ে ভালো ভালো জায়গায় যখন যেখানে যে সুযোগ পেয়েছেন চলে যান। কিন্তু খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ মানুষ, প্রচুর পরিমাণ ইমিগ্রেশনের কারণে, ইমিগ্রেশনের সূত্র ধরে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার মতন বড় বড় রাজ্যগুলোতে তারা আসেন, বসবাস করেন। সেই অর্থে নিউ ইয়র্ক বহু জাতির একটি সমাবেশ। এইখানে আমাদের সংখ্যাও ভালো আছে। এখানে যদি আমরা কোনো একটা প্রতিষ্ঠান গড়তে পারি, যে প্রতিষ্ঠান শুধুমাত্র মাসে একদিন সাহিত্যের আসর করবে না, অনুষ্ঠান করবে না, শুধু লেখালেখি করবে না, তারা ইতিহাস সংরক্ষণ করবে। তারা এখানে যেভাবে চিন্তা করছে, যেভাবে কাজ করছে, যেভাবে ভাবছে, সেটি সংরক্ষিত থাকবে এবং এখানে সেটি নিয়মিতভাবে উপস্থাপিত হবে। এর জন্য একটি জায়গা দরকার, একটি এমন কিছু দরকার যেখানে কাজগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারি। কিন্তু সেটার জন্য তো অনেক অর্থ প্রয়োজন। এদেশের সরকার কিন্তু সেটি দিবে না। আমাদের কমিউনিটিতে বহু মানুষ আছেন যারা অনেক ধনী, তারা যদি বিষয়টা নিয়ে চিন্তা করেন, ভাবেন, তাহলে আমাদের পক্ষে সম্ভব এরকম একটি প্রতিষ্ঠান দাঁড় করানো। সে কারণে ওই ইচ্ছা থেকে, ওই চিন্তা থেকে কিন্তু আমরা সাহিত্য একাডেমি নিয়ে কাজ করছি এবং আমাদের আগামীতে লক্ষ্য হচ্ছে
একটি জায়গা সবার আগে। আমাদের নিজস্ব কোনো জায়গা নেই। যে জায়গাগুলোতে আমরা প্রতি বিকেলে যে আড্ডা দিব, প্রতি বিকেলে যে আমাদের নিজেদের সুখ দুঃখের কথা বলবো, আমাদের কমিউনিটি গল্প গাথা সেখানে রচনা করব, আমরা কোনটা এটি ভালো হলো না খারাপ হলো এগুলো নিয়ে আলোচনা করব, একটু বসবো, এমন নির্দিষ্ট জায়গা সৃষ্টিশীল মানুষদের জন্য নেই। যা কিছু করি আমরা ভাড়া করে করি, এখানে বসি সেখানে বসি ভাড়ার জায়গাগুলোতে, কারো হয়তো একটু সুযোগ করে দিতে পারি। কিন্তু আমরা যদি বৃহত্তর, আমরা যদি আরো ভবিষ্যতের কথা ভাবি, তাহলে দেখা যাবে যে এই সাময়িক বসাবসি, এই সাময়িক ভালো লাগা, এই সাময়িক সময় দেওয়া, একটুখানি নিজের অনুভূতিকে প্রকাশ করা, এটি যথেষ্ট নয়। সেজন্য আমরা বলবো যে সাহিত্য একাডেমির এ ধরনের একটি চিন্তা ভাবনা আছে, সেটি আপনি বলতে পারেন ব্যাপক, কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে একটি জায়গার সন্ধান করা, যে জায়গাটি ছোট হলেও স্থায়ী থাকবে, নিজস্ব হবে, এবং সেখানে একের আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো সেই জায়গাটি বড় করবে পরবর্তী মানুষেরা। আমরা যারা শুরুটা করেছি, সেটি আমি হতে পারি বা সাজু হতে পারি, আপনি হতে পারেন, ফারহানা হোসেন, কিন্তু তারপরেও তো অনেকে আসবে, আমাদের সাথে জড়িত আছে অনেকে, তারা যদি ভালো একটি কিছু দেখে তাহলে হয়তো আরো বড় পরিকল্পনা করে। কারণ আমাদের নিউ ইয়র্কে অনেক বোদ্ধা মানুষ আছেন, অনেক সম্মানিত মানুষ আছেন, সাহিত্য একাডেমির সাথে তারা জড়িত আছেন, বিভিন্ন ধরনের কর্মী কর্মী ধর্মী মানুষ আছেন, তাদের একটি আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর চমৎকার জায়গার খোঁজ করতে, আশা করি সেটি একসময় আমরা পেয়ে যাব। শুধু আমি কাঠামোগত জায়গা বলছি না, আমাদের মনের, আমাদের চিন্তার, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমাদের অস্তিত্ব সবকিছু মেলে ঝেলে সেই সুন্দর জায়গাটি খুঁজে ফিরছি এবং এটির জন্য কাজ করছি। এটি আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। বাহ, আমরাও জেনে খুশি হলাম। হয়তো এটা কখনো কোনোদিনও বাংলা একাডেমির রূপ ভাবে এখানে সাহিত্য একাডেমির রূপ পাবে। যে আশা করি আমাদের কিছু একটা আশা করতে করি হবে, কিছু একটা করতে হবে। অবশ্যই। বাংলা একাডেমি বাংলাদেশে আছে, যে সেখানে আপনি, সেটাই আমি বললাম যে হ্যাঁ, এখানে একটা স- ওভাবেই জি, বাংলা একাডেমির রূপটা এখানে সাহিত্য একাডেমির রূপে আমরা ইনশাল্লাহ আমরা না কোন দেখতে একটা পারি। ইনস্টিটিউশন এখানে আমাদের গড়ে তুলতে হবে, যাতে করে আমরা ওটাকে কেন্দ্র করে আসি, সে সম্মেলন করি, বসি, নিজেদের একটু বসবো। জানান দিতে পারি। কারণ মূল মূল ধারাতে অর্থাৎ মেইন স্ট্রিমে আমাদের কথা বলার জন্য যেমন ভাষা প্রয়োজন, তেমনি আমাদের কাজগুলো ওই মানের হচ্ছে কিনা সেটি নিয়ে তুলনা করা প্রয়োজন আছে। এবং আমাদের ছেলেমেয়েরা যারা শিল্প সাহিত্য নিয়ে পড়াশোনা করছে, পড়াশোনা যেমন অনেকে করছে। সাহিত্য নিয়ে পড়ছে, অনেকে শিল্পের বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করছে, তো তারা যেন এই জায়গাটিতে এসে স্বজাতির কথা শুনতে পায়, আমাদের তাদের অতীত ইতিহাসের প্রতিধ্বনি যেন কেন হয়, এটা সেরকম একটি কিছু আমরা নির্মাণ করতে চাইছি। নতুন প্রজন্মের বাচ্চারা যেন এসে দেখতে পারে যে না, বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যায়নি, এখানে আমাদের বাংলা ভাষা আছে বা বাংলা একটা ইনস্টিটিউট আছে। আসলে তো ওইভাবে আমি যখন চিন্তা করি যে আমাদের বাচ্চাদের কি হবে, সেইভাবে কিন্তু কিছুই নেই। দেখেন মোশাররফ ভাই, নেই, সেখানে আমরা নেই। আমাদের ঘরবাড়ি তৈরি করছি, আমরা হ্যাঁ, অনেক কিছু তৈরি করছি, আমরা অনেক জায়গায় যাচ্ছি, আমরা আমেরিকান হয়ে যাচ্ছি, কিন্তু ঠিক আছে, এদেশে এসেছে, নিজের এদেশের নাগরিক হব, এদেশের কালচারকে গ্রহণ করব, সবকিছু ঠিক আছে, কিন্তু সাথে সাথে আমাদের দেবার যে ক্ষমতা আছে, আমি দেওয়ার কথা বলছি, এবং আমাদের নিজস্বতার যে একটি বৈশিষ্ট্য আছে, সেটি তো আমরা আমাদের মতো করে উপস্থাপন করতে পারি। এবং সেটি করতে যাওয়াটা এদেশের সরকার এবং মানুষও এটা পছন্দ করে। এটিকেই বলে বৈচিত্র্য। এই সমস্ত বৈচিত্র্যতা ধারণ করে সারা পৃথিবীর বুক থেকে নিয়ে এসে যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর পরাশক্তি, ধনী দেশ। শুধু তারা অর্থে বিত্তে না, ক্ষমতায় না, তারা তাদের কালচারের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময় এবং ওই অত্যন্ত সমৃদ্ধ। এই সমৃদ্ধির জায়গাতে আমরা অবদান রাখতে চাই। আমরাও বলতে চাই বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি অনেক সমৃদ্ধ। এটি শুধু 1000-2000 বছরের না, ভারতীয় সাহিত্যের, ভারতীয় সংস্কৃতির অংশ হচ্ছে আমরা। তো সেই অংশটুকু এখানে নিয়ে এসেছি। তো সেই অংশটুকু আমরা দেখাতে চাই মানুষকে। ভারতীয় সংস্কৃতি 5000 বছরের পুরনো সংস্কৃতি, মতভেদে 10,000, কিন্তু তারই তো অংশ আমরা। বাংলাদেশ তো এই সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন কিছু না। কাজে আমরা সবাই মিলে যদি সেটি তুলে ধরতে পারি, কথা বলতে পারি, তাহলে একদিন এই জনগোষ্ঠীকে এদেশের মানুষ সম্মান করবে। কারণ আপনি সম্মান পাওয়ার জন্য
আপনার দেবার কিছু আছে কিনা সেটি কিন্তু এখানকার লোকজন খোঁজে, এবং আমরা সেটি করতে পারি বলে আমার মনে হয়। আমরা সেই স্বপ্ন কেন দেখবো না? ওই স্বপ্ন যারা শিল্প সাহিত্য করছেন, তার সাহিত্য যারা রচনা করেন, তারা কিন্তু স্বপ্ন দেখেন, তারা কিন্তু কল্পনায় বাস করেন। কল্পনা বাস করেন কথাটা বলবো না, কল্পনার আশ্রয়ী হয়ে একটি একটি জিনিস তৈরি করে। তা আমরা সেই চিন্তা ভাবনা থেকেই মনে করছি সাহিত্য একাডেমি একদিন একটি সত্যিকার প্রতিষ্ঠানে পরিণত হবে। ধন্যবাদ। ধন্যবাদ মোশাররফ ভাই, ধন্যবাদ। অনেক ভালো লাগলো আমাদের মানে পরিকল্পনাটা শুনে আপনার মুখে, যে আপনার পরিকল্পনা মানে আমাদেরই পরিকল্পনা বাস্তবায়ন হওয়া। ধন্যবাদ আপনাকে। আমি আবার আপনার কাছে ফিরে আসব। আমি এখন চলে যাচ্ছি সাজুর কাছে। সাজু, হ্যাঁ জি আমরা আপু, হ্যাঁ মুগ্ধ হয়ে মোশাররফ ভাইয়ের কথা শুনছিলাম সবাই। আসলে ওনার স্বপ্নটাই আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন, এবং সেটাই ওনার সাথে বললাম। যখনই কথা হয় উনি সবসময় একটি কথাই বলেন যে না, আসলে আমাদের যে বাংলা ভাষার যে সাহিত্য বা যে সংস্কৃতি, আমাদের নিজস্ব যে একটা 1000 বছরের একটা ঐতিহ্য আছে, সেটাকে আমরা কিভাবে প্রবাসের বুকে আমরা ধরে রাখতে পারবো, ধরে রাখতে তার জন্য পারবো। একটা প্রাতিষ্ঠানিক রূপ দরকার। দরকার। আসলে একটা শক্তি, যেমন সফট পাওয়ার যেটাকে বলে, যে সাহিত্য লেখালেখি এগুলো হচ্ছে সফট পাওয়ার। যেমন সামরিক শক্তি থাকতে পারে, সেটা অর্থনৈতিক শক্তি থাকতে পারে, বিভিন্ন রকম। কিন্তু লেখালেখি যেমন কেউ চাইলে অনেক বড় একটা আইফেল টাওয়ার তৈরি করতে পারে বা অনেক বড় একটা ব্রিজ কালভার্ট তৈরি করতে পারে, কিন্তু একটা গীতাঞ্জলি লেখা বা একটা নিঃসঙ্গতার 100 বছর বা 100 বছর, যেটা মার্কেজে লিখছিলেন, এগুলা লেখা কিন্তু সবাই পারবে না, এটা সম্ভব না। তো ওই রকম কিছু লেখার জন্য আমাদেরকে ওইভাবে তৈরি হইতে হবে, আর তার জন্য অবশ্যই আমাদের একটা প্রাতিষ্ঠানিক একটা কাঠামো দরকার এখানে। কাঠামো দরকার। ভাইয়া সবসময় বলেন এটা আসলে হ্যাঁ, আমাদের স্বপ্ন। হ্যাঁ, আমাদের হয়তো স্বপ্ন। অচিরে আমরা সেই স্বপ্নের ইনশাআল্লাহ। মানে একটা বাস্তব দেখতে পাবো। বাহ, জি আপু, শুভকামনা। হ্যাঁ, জি, থ্যাংক ধন্যবাদ। ইউ। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি তোমাকে, যে লেখার সময় কোন জিনিসটা তোমাকে বেশি ভাবায়? গল্প সত্য নাকি কল্পনা বেশি প্রাধান্য পায় তোমার লেখাতে? আসলে লেখাটা আমি যেটা মনে করি এটা একটা দায়িত্ববোধ। যদিও লিখি নিজের আনন্দের জন্য, নিজের ভালো থাকার জন্য, বা ওইটাই, কিন্তু একটা দায়িত্ববোধ থাকে। কারণ আমি ভাবি যখন আমি কিছু লিখছি, এখানে অনেক মানুষ আমার লেখাটা পড়েন, তো একজন পাঠক আমাকে কি উপহার দিতে পারেন? ওনার মূল্যবান সময়। কিন্তু আমি এমন কোন লেখা যদি লিখি, আসলে যে লেখাটা পড়ে পাঠক শেষে মনে হলো যে আমার সময়টাই নষ্ট হলো, হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় যে এটার জন্য আমিই দায়ী। আমি এমন কিছু লিখতে চাই, সেটা এটা আমার দায়িত্ববোধ থেকে লিখতে চাই, সেটা আমার সমাজকে নিয়ে, আমার রাষ্ট্রকে নিয়ে আমি কিছু লিখতে চাই। আর আপনি আরেকটা কথা বলছেন যে সত্য নাকি কল্পনা। আমি যেটা মনে করি, আহ আসলে যে যা কিছু সত্য, সুন্দর, শাশ্বত, আমি মনে করি সেটাই প্রকৃত লেখা। আপনি যদি দেখেন আমাদের ধর্মগ্রন্থগুলো, সেটাও কিন্তু এক প্রকার কবিতা, ঠিক আছে? আর আহ, আহ, আমি ওই কারণে মনে করি যে হ্যাঁ, একটা সত্যর একটা একটা প্ল্যাটফর্ম একটা থাকবে, যেটার সাথে হয়তো বা লেখার স্বার্থে সেখানে কিছু কল্পনা থাকবে, কিছু গল্পের খাতিরে কিছু হয়তো বা আমাদের সংযোজন বিয়োজন হবে, বাট একটা সত্য প্ল্যাটফর্ম থাকতে হবে। তাহলে মনে হয় যেন লেখাটা আহ প্রকৃত লেখা হয়ে ওঠে। চমৎকার উত্তর। ভালো ধন্যবাদ লাগলো। আপু। হ্যাঁ, খুব সুন্দর করে বলেছো, খুব সুন্দর করে বিশ্লেষণ করেছো। ভালো লাগলো। আমি তোমার কাছে আবারও আসবো। আমি চলে যাচ্ছি একটু বিথিকার কাছে। বিথিকা, আহ একটা তোমার জন্য একটা কষ্টকর প্রশ্ন এটা, যে আমাদের দেশে কোন বাচিক শিল্পী তোমার পছন্দ, বা ভারতে? তোমার কাছে তুমি বলতে পারো। যদিও প্রশ্নটা খুবই জটিল, যে আসলে পছন্দ থাকতেই পারে, রাইট? নিজস্ব অবশ্যই অবশ্যই এখানে প্রেরণা কাজ করে। প্রেরণা কার কাজ কাছে করে। শুনে, হ্যাঁ। হুম, অবশ্যই আমি যেটা বলবো, আমি যে সংগঠনে ছিলাম, আমাদের তিনি প্রয়াত হয়েছেন আজকে 2 বছর, বোধন। বোধনের রণজিৎ রক্ষী। জি। আমাদের প্রথম ওনার সাথে দেখা, ওনার কবিতা যে শেষ বয়স পর্যন্ত পড়েছে, নতুন করে শুরু করছে, নতুন প্রতিদিন নতুন নতুন করে পড়েছে। সেক্ষেত্রে আমি ওনাকে অবশ্যই সব সময় স্মরণ করি। কবিতার প্রতি ভালোবাসা
কবিতা কিভাবে পড়তে হবে, কিভাবে ভালোবাসতে হবে, আসলে ভালোবাসতে হবে কিভাবে, যে এই জিনিসটা ওনার কাছ থেকে আসলে শিখেছি। এবং সেই কাছ থেকে আমি আরো দুজন মানুষের নাম নিতে চাই, যাদের সবসময় শুনি, শ্রুতি নাটক শুনি এবং দেখারও সৌভাগ্য হয়েছে। জগন্নাথ বসু, উর্মিমালা বসু, ওনার ভীষণ আর ভালো লাগে। হুম। হ্যাঁ, এই তো আপু, যে কারো কারো পছন্দ এখন একটা আবৃত্তি শোনাও। আমার দর্শকরা যে এখানে অনেকবার কমেন্ট করেছে যে আবৃত্তি ভালো লাগছে, শোনাও। সেটা দর্শকদেরকে অনেক ধন্যবাদ। ভালো লাগছে আরো কিছু কথা, যেমন মোশাররফ ভাই বলছেন যে একটা সংগঠনকে উনি কিভাবে দাঁড় করাতে চাচ্ছেন। আহ মানে আমরাও সেটা করি, বিভিন্ন সংগঠন যখন কাজ করেছি বা করি। সাজু ভাই বলছে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য, যে নিজেকে যেন হারিয়ে না ফেলে। আপনাদের চেষ্টা দেখে আসলে নিজেও আপ্লুত হচ্ছি এই বিষয়টা। একটু আপনাদেরকে আরো একটু স্মৃতি কাতর করে ফেলি, রবীন্দ্রনাথের কাছেই ফিরে যাই জন্মভূমি নিয়ে। এবং আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা আহ সবসময় অনুভব করি। পড়ছি, আমি যতটুকু বুঝতে পারছি সবার জন্মভূমি বাংলাদেশ। হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে, পড়ছি খুব শোনা শ্রুতি কবিতা, আহ জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনি তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোর ছায়া এসে। কোন বনেতে জানিনে ফুল, গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ, এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জোড়ালো। সেই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। চমৎকার, বাহ, খুব ভালো চমৎকার। লাগছে। চমৎকার, অনেক সুন্দর করে বলেছো। আসলে আমি স্মৃতি জানি, কাতর, হ্যাঁ, জন্মভূমি স্মৃতি স্মৃতিটাও ঠিক। কাতর করে দিলেন। হ্যাঁ, জি, আমি জানি সেটা, যে আমি ধন্যবাদ। জানি না তো ধনরত্ন আজ কিনা রানুর মতন, শুধু জানি হুম, আমার অঙ্গ জোড়ায় তৈরি ছায়া এসে। সুন্দর। হ্যাঁ দীপিকা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি বিশ্ব বাংলাকে বা কীর্তিকাকে যদি কিছু বলতে চাও, বলতে পারো। অবশ্যই বলবো, বলার আছে, অনেক কথাই বলতে ইচ্ছে করছে, অল্প করে বলি, সময় সংক্ষেপ আসে মানে জানি সেটা। অনেক ধন্যবাদ সবাইকে, আমাকে ফারহানা আপুকে আমাকে এখানে আপনাদের সাথে যুক্ত করে নেয়ার জন্য। খুবই ভালো লাগছে আমার, খুব ভাল লাগে আমার, মানে সব সময় নতুন মানুষের সাথে পরিচয় হতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে। সেখানে যদি এমন কিছু মানুষ হয়, মোশাররফ ভাইয়ের মতো, সাজু ভাইয়ের মতো, আবার নাবার মতো মানুষগুলো যদি হয়, কিছু স্বপ্ন দেখায়, যে মানুষগুলো স্বপ্ন ফেরিওয়ালা, সেই মানুষগুলোর সাথে স্বপ্ন বয়ে স্বপ্ন, নিজেরও স্বপ্ন দেখাটাকে জিয়ে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার কবিতা যারা শুনেছেন, যাতে ভালো লেগেছে, কতটুকু পেরেছে জানি না, আরো চেষ্টা করব ভালো করার। ফারহানা আপা, আপনার কবিতা আমি নিশ্চয়ই, এই কবিতা আমি আরো অনেকবার পড়বো। এবং সাজু ভাই, আপনার কবিতা আমি ধন্যবাদ। নিশ্চয়ই। ধন্যবাদ, খুব ধন্যবাদ মোশাররফ সুন্দর করে ভাইকে। বলেছো যে স্বপ্নের ফেরিওয়ালা। সুন্দর সুন্দর উপমা দিয়েছো। ধন্যবাদ সত্য, তোমাকে। সত্য। সাজু, তোমার কাছে আসি, যে আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটু বলো বিশ্ব বাংলা আর কীর্তিকাকে একটু বলো যে ওদেরকে। হ্যাঁ, ধন্যবাদ আসলে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সাথে আপনার অনেকগুলো অনুষ্ঠান আমি দেখেছিলাম, বাট আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার ধন্যবাদ। আর যারা এতক্ষণ প্রায় 1.5 ঘন্টার মতো সময়, মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটা দেখেছেন, আমাদের সাথে ছিলেন, বা অনেক উৎসাহ কমেন্ট করে উৎসাহ দিয়েছেন, আসলে তাদেরকেও জানাই আমার শুভেচ্ছা এবং সালাম। আর অনেক ভালো সময় কেটেছে, তার জন্য সবাইকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আমি এখন চলে যাচ্ছি মোশাররফ ভাই, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কিছু বলুন, পরে আমি বিদায় নিব দর্শকদের থেকে। নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশ্ব বাংলা এবং কৃত্তিকার প্রতি। একই সাথে দর্শক যারা
ছিলেন এখানে মন্তব্য করেছেন দেখেছি, স্ক্রিনে উঠেছে, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা আহ, শুনছেন, দেখছেন, উৎসাহমূলক কথা বলছেন, এটি কিন্তু আসলে ভুলবার নয়, এবং এটি মনে রেখেই মনে হচ্ছে যে এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেল আর সবকিছু শেষ হয়ে গেল, তা কিন্তু না। এটা ভেতরে থাকবে, মনের ভিতরে থাকবে, চিন্তায় থাকবে, আগামীতে কাজ করার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত মন্তব্যগুলো উৎসাহ যোগাবে। এটি একটি বিষয়। ধন্যবাদ ফারহানা হোসেন আপনাকে। সালেহীন সাজিও, তার সাথে দেখা হয়, কথা হয়, দেখা আরো হবে, কথা আরো হবে। এবং বিথিকা বসাক, দূর থেকে আপনি যুক্ত হয়েছেন, আপনার আবৃত্তি শুনেছি, কথা শুনেছি। আসলেই ভালো লাগলো যে কথাগুলো আপনি বললেন, যে নতুন নতুন মানুষের সাথে পরিচয়ের বিষয়টি। আসলে সেটাই তো, আমরা তো এই সমস্ত অনুষ্ঠানের ভেতর দিয়ে, এই সমস্ত চিন্তার ভেতর দিয়ে আহ একে একে অপরের সাথে জড়িত হচ্ছি এবং নিজেদের কিছু একটি নির্মাণ করার চেষ্টা করছি। সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞ, কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ এই কারণে যে অনেকবার অনুষ্ঠানটি দেখার সুযোগ হয়েছে। দেখি, কারণ যারা এটি করছেন, ফারহানা হোসেন আমাদের নিজের মানুষ, নিজস্ব ধন্যবাদ। একটা একদম অনুভব করি যে তিনি কত ভালোবাসা নিয়ে এই কাজগুলো করেন। তো কাজে যখন ভালোবাসা নিয়ে কেউ কিছু করে শুধু প্রচারের জন্য না, তখন তার প্রতি একটি মমতা, একটি শ্রদ্ধা যেহেতু জেগে উঠে, সেই শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই অনুষ্ঠানটি দেখা হয়। এবং আশা করি অনুষ্ঠানটি আরো সমৃদ্ধ হবে, আরো জনপ্রিয়তা পাবে, আরো মানুষের কাছে সুন্দর সুন্দর জিনিস চলে যাবে, এবং আরো বহু নতুন মানুষের মূল্যবান কথাগুলো এর মাঝখানে শুনতে পাবো। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ যারা স্টুডিওতে এসেছেন, 3জন মানুষ ভীষণ ব্যস্ত, এত ব্যস্ততার মাঝেও ওনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা বিশ্ব বাংলা পক্ষ থেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই ওনাদেরকে। আবারও দেখা হবে নেক্সট উইক অন্য কোনো কবি ও সাহিত্য বা বাচিক শিল্পী নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ।